আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো তোমরা আমাকে একটু জানাও তো যে আমার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু জানাও, তারপর আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও, তারপর আমরা আস্তে আস্তে শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা। আজকে তো মানুষ কম, মাত্র 144 জন, 150 জনের মতো। একজন বলছে যে ভাই লেকচার 6টা কমপ্লিট করতে পারি নাই, এই ক্লাস করাটাকে ঠিক হবে? আচ্ছা, তুমি ক্লাসটা করো, বুঝলে মানে বুঝতে পারলো তো বুঝলাই, ক্লাসটা করো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের জৈব রসায়নের পার্ট নাম্বার 7। মানে আজকের ক্লাসের মাধ্যমে আমরা পুরো অর্গানিক কেমিস্ট্রিটাকে শেষ করব। সো তোমাদের মধ্যে এখানে অনেকেই আছো যে ক্লাসগুলো একদম ধৈর্য ধরে 1 থেকে 7 পর্যন্ত সবাই করছো। সো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে ক্লাসটা শেষ হোক, তারপর তুমি প্রশ্ন ব্যাংকগুলো খুলে দেখিও যে মোটামুটি যা যা আসে পরীক্ষার মধ্যে আমি সব কিছু তোমাদেরকে পড়াই দিয়েছি। মোটামুটি যা যা আসে সব কিছু আমি তোমাদেরকে পড়াই দিয়েছি, মানে কোনো কিছু বাদ রাখি নাই। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা অনেকে আছে যে অর্গানিক কেমিস্ট্রি জিনিসটাকে ভয় পাও। দেখো, তোমাদের আসলে মানে মনের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে গেছে যে অর্গানিক কেমিস্ট্রি জিনিসটা অনেক কঠিন। বাট আমার কাছে মনে হয় না অর্গানিক কেমিস্ট্রি খুব একটা কঠিন। তুমি যদি মানে প্রপার ডেডিকেশন দাও, ভালোভাবে বোঝার ট্রাই করো, যে কঠিন কঠিন এই জিনিসগুলোর কথা না বলে তুমি জাস্ট ট্রাই করো, তাহলে আমার কাছে মনে হয় যে তুমি অর্গানিক কেমিস্ট্রিটাকে জয় করতে পারবা। আমার কাছে এটা মনে হয় আর কি। আচ্ছা, তো তোমরা আস্তে আস্তে খাতা কলম নিয়ে রেডি হও, আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা শুরু করি প্রথমে যে আমরা আজকে পড়বো অ্যারোমেটিক যৌগ। সো অ্যারোমেটিক যৌগ মানে কি ভাই বলো তো? অ্যারোমেটিক যৌগ মানে হচ্ছে যে বেনজিন, বেনজিন ও বেনজিনের মতো গঠন বিশিষ্ট যৌগসমূহকে আমরা কি বলি? বেনজিন ও বেনজিনের মতো গঠন বিশিষ্ট যৌগসমূহকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই বেনজিন মানে কি? দেখো, আমরা গত ক্লাসগুলোতে পড়ছিলাম যে বেনজিন মানে কি থাকবে? একটা বাক্স থাকবে, বাক্সের মধ্যে কি থাকবে? একটা গোল্লা থাকবে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বেনজিন বলবো। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বেনজিন। আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি। ঠিক আছে? এখানে একটা বাক্স থাকবে, বাক্সের মধ্যে কি থাকবে? একটা গোল্লা থাকবে। ওকে। আচ্ছা, এখন এই যে বেনজিনটা আছে, বেনজিনটাকে কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি যে আমি এখানে একটা বাক্স দিলাম, তারপর এখানে কি করলাম? আমরা একান্তর পাইবন্ধন দিলাম। তো এইটাও কিন্তু একটা বেনজিন হবে। ঠিক আছে? আচ্ছা, আবার আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি, যে আমরা যদি এভাবে লিখি যে সিএইচ, তারপর এখানে দিলাম আমি একটা সিএইচ দিলাম, তারপরে এখানে দিলাম আমি একটা সিএইচ দিলাম, তারপরে এখানে আমি একটা সিএইচ দিলাম, আমি এখানে একটা সিএইচ দিলাম, তারপরে এখানের মধ্যে আমি একটা সিএইচ দিলাম। ঠিক আছে? ওকে, তারপর আমরা কি করলাম? আমরা এখানের মধ্যে একান্তর পাইবন্ধন দিলাম, মানে একটা পরপর পাইবন্ধন দিলাম। তার মানে এটাও কিন্তু একটা বেনজিন হবে। মানে এই তিনটাই কিন্তু বেনজিন, এই তিনটাই বেনজিন। মানে আমার এইটা লেখার যে কথা, এইটা লিখে যে কথা, এইটা লিখে একই কথা। ঠিক আছে? তো এইগুলো সবগুলো বেনজিন। আবার অনেকে কী করে যে বেনজিনটাকে কিন্তু এইভাবে লেখে যে বাক্স দেওয়ার পর যে আমার এখানে একটা পাইবন্ধন দিবে, এখানে একটা পাইবন্ধন দিবে, আবার এখানে একটা পাইবন্ধন দিবে। সো এই সবগুলো জিনিস কিন্তু বেনজিন, সবগুলো জিনিস কিন্তু বেনজিন। ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। হুম হুম। আচ্ছা, তো এখন মাথায় রাখবা যে আমার এই যে দেখো বেনজিন আছে, বেনজিনের মধ্যে দেখো প্রতিটা কার্বনে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে। প্রতিটা কার্বনে কি আছে? একটা করে হাইড্রোজেন আছে। ওকে, এখন দেখো ভাইয়া যে আমি যদি একটা হাইড্রোজেন যেটা আছে, আমি যদি এই হাইড্রোজেনটাকে মুছে আমি যদি একটু বের করে লিখি, তোমাদের কি কারো কোনো আপত্তি আছে? তোমাদের কারো কোনো আপত্তি থাকার কথা না। সো এইটা লিখে যে কথা, আমার এই যে দেখো বাক্স যেটা আছে, এখানে বাক্স দিলাম, মানে আমি এই জিনিসটা পরিবর্তে একটা বাক্স দিলাম, তার মধ্যে একটা গোলা দিলাম, আর এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটাকে আমি একটু বের করে লিখলাম। তাহলে আমার এইগুলো যে কথা, আমার এটা কিন্তু একই কথা, এটা কিন্তু একটা বেনজিন। আচ্ছা, এখন দেখো ভাইয়া যে আমার এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেন যদি তোমার একটা
ওইস দ্বারা প্রতিস্থাপিত হয়, একটা ওইস দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো ফেনল। ঠিক আছে, আবার যখন এই হাইড্রোজেনটা তোমার একটা NH2 দ্বারা রিপ্লেস হবে তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো একটা এনিলিন। তো আমরা এই যে যতগুলো জিনিস লিখছি সবগুলো কিন্তু অ্যারোমেটিক যৌগ, সবগুলো কিন্তু অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো চলো এখন দেখো যে আমরা কিছু অ্যারোমেটিক যৌগ দেখি। দেখো, তো দেখো যদি এরকম একটা বাক্স থাকে, তারপর এখানের মধ্যে একান্তর পাই বন্ধন থাকে, মানে একটা পরপর পাই বন্ধন, তখন সেটাকে আমরা বলি বেনজিন বলি। যখন এই বাক্সের মধ্যে একটা ওই চলে আসবে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ফেনল। যখন একটা বাক্সের সাথে একটা NH2 চলে আসবে তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো এনিলিন বলবো। যখন বাক্সের সাথে একটা CH3 চলে আসবে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো টলুইন। আর যখন দুইটা বাক্স একত্রে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো ন্যাপথালিন। যখন তিনটা বাক্স একত্রে থাকবে তখন সেটাকে আমরা বলবো অ্যান্থ্রাসিন। কি বলবো আমরা, অ্যান্থ্রাসিন বলবো। এখন দেখো ভাইয়া যে আমার এখানের মধ্যে অ্যান্থ্রাসিনের মধ্যে কিন্তু আমার অ্যারোমেটিক যে পার্টটা আছে সেটা কিন্তু তোমার তিনটা আছে। সো এই জন্য আমরা অ্যান্থ্রাসিন যেটা আছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি পলিনিউক্লিয়ার যৌগ, পলিনিউক্লিয়ার যৌগ বলি, পলিনিউক্লিয়ার যৌগ বলি। ঠিক আছে, ওকে। আচ্ছা 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 ঠিক আছে, ওকে ওকে। সো দেখো এখানে যেহেতু আমার মানে বাক্সটা অনেক বেশি আছে, এই জন্য আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো পলিনিউক্লিয়ার যৌগ বলবো। আবার দেখো এখানে আমাদের কি আছে, বাক্স আছে, বাক্সের মধ্যে একটা কি আছে, নাইট্রোজেন আছে, তাহলে এটাকে আমরা বলবো পিরিডিন বলবো। কি বলবো আমরা, এটাকে বলবো পিরিডিন বলবো। আচ্ছা, আবার দেখো এখানে আমাদের কি আছে ভাইয়া বলতো, বাক্স আছে, আবার এখানে কি আছে, একটা অক্সিজেন আছে, তার মানে এটাকে আমরা বলবো ফিউরান বলবো। আর এটাকে আমরা বলবো থায়োফিন বলবো। কি বলবো এটাকে, এটাকে আমরা বলবো থায়োফিন বলবো। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এখন দেখো যে আমার এই যে যৌগগুলো আছে এই যৌগগুলোর মধ্যে কিন্তু আমার শুধুমাত্র কি আছে, দেখো এখানের মধ্যে আর এগুলোর মধ্যে আমার কি আছে ভাইয়া বলতো, মানে বাক্সের মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে। কি আছে ভাইয়া বলতো, কার্বন এবং হাইড্রোজেন আছে। এই জন্য এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হাইড্রোকার্বন বলবো। কি বলবো আমরা, হাইড্রোকার্বন বলবো। এগুলোকে আমরা কি বলবো, হাইড্রোকার্বন বলবো। ঠিক আছে, ওকে। এখন যদি আমার বাক্সের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি যদি অন্য মৌলগুলো চলে আসে তখন কিন্তু সেগুলোকে আমরা হাইড্রোকার্বন বলবো না। ঠিক আছে, সেগুলোকে আমরা হাইড্রোকার্বন বলবো না। আচ্ছা, আর যদি শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে তখন সেগুলোকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হোমোসাইক্লিক। কি বলি আমরা এগুলোকে আমরা বলবো হোমোসাইক্লিক, অ্যারোমেটিক যৌগ। কি বলবো আমরা, এগুলোকে বলবো হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলবো, হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলবো। মানে যেখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে। বাট দেখো এখানে কিন্তু বাক্সের মধ্যে নাইট্রোজেন চলে আসছে, অক্সিজেন চলে আসছে, সালফার চলে আসছে, তাহলে এই জিনিসগুলো যেহেতু তোমার কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি অন্য মৌলগুলো চলে আসছে এই জন্য এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হেটারোসাইক্লিক। কি বলবো আমরা, এগুলোকে আচ্ছা এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলবো, হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলবো। ঠিক আছে, হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলবো। আচ্ছা ওকে। তো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, না বুঝার সমস্যা নাই, ক্লাসটা একটু রিপিট দেখে নিও। এখন আমরা চলো মেইন পার্টে ঢুকি। দেখো সো এখানে কি বলছে যে বেনজিনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়। সো বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা করে আমরা একটু পরে দেখবো কেন মানে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বেনজিন হচ্ছে তোমার অ্যারোমেটিক একটা হাইড্রোকার্বন, তার মানে এটাও সঠিক। বাট এখানে কি বলছে বেনজিনের ক্ষেত্রে কোনটি মানে দুটি সমানুরূপে বিদ্যমান। তুমি আমাকে বলতো বেনজিনের কি কোনো সমাণু থাকে, বেনজিনের কিন্তু কোনো সমাণু থাকে না। দেখো আমার এই যে আমি যতগুলো জিনিস লিখছি সবগুলো কিন্তু সেম জিনিস, সবগুলো কিন্তু একদম সেম যৌগ, একদম সেম যৌগ সবগুলা। এই জন্য এগুলোকে আমরা কি ভাইয়া বলতো, এগুলোকে আমরা সমাণু বলবো না। সেম যৌগ যেহেতু তাদেরকে আমরা সমাণু বলবো না। সো বেনজিনের কি সমাণু হয়, বেনজিনের কিন্তু সমাণু হয় না। তাহলে এখানে কোনটি প্রযোজ্য নয় হবে, এখানে কিন্তু আমার সি নাম্বারটা প্রযোজ্য নয় হবে। আমার এখানে সি নাম্বারটা কিন্তু প্রযোজ্য নয় হবে। বেনজিনের কোনো সমাণু হয় না, বেনজিনের কোনো সমাণু হয় না। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন বলছে যে ফেনলে কয়টি পাই ইলেকট্রন আছে, পাই বন্ধন বলে নাই, কি বলছে পাই ইলেকট্রন আছে। আচ্ছা তো ফেনল মানে কি ভাইয়া বলতো, এখানে কি থাকবে, একটা ফিনাইল মূলক থাকবে। কি থাকবে, একটা ফিনাইল মূলক থাকবে। সো ফিনাইল মূলক মানে কি, এখানে কি থাকবে, একটা একান্তর পাই বন্ধন থাকবে, একান্তর পাই বন্ধন থাকবে। ওকে, আর এখানে কি থাকবে, এখানে তোমার একটা ওইস থাকবে। ওকে, এখন বলছে তোমার পাই ইলেকট্রন কয়টা আছে।
সো তুমি আমাকে বলো তো ভাই এখানের মধ্যে আমার পাই বন্ধন কয়টা আছে? এখানে কিন্তু আমার পাই বন্ধন 3টা আছে, 1টা 2টা 3টা। সো তুমি সবসময় মাথায় রাখবা যে যেখানে একটা বন্ধন আছে সেখানে কি আছে? সেখানে তোমার 2টা ইলেকট্রন আছে। কি বলছি ভাইয়া বলো তো? যেখানে একটা বন্ধন আছে সেখানে কি আছে? 2টা ইলেকট্রন আছে। তাহলে দেখো এখানে একটা পাই বন্ধন আছে মানে এখানে তোমার 2টা ইলেকট্রন আছে। এখানে পাই বন্ধন আছে মানে কি? এখানের মধ্যে 2টা ইলেকট্রন আছে। এখানে পাই বন্ধন আছে মানে এখানে 2টা ইলেকট্রন আছে। ঠিক আছে? আচ্ছা ওকে। তো দেখো এখানের মধ্যে আমরা মোট কয়টা পাই ইলেকট্রন আছে ভাইয়া বলতো? এখানের মধ্যে আমার যেহেতু পাই বন্ধন 3টা আছে তার মানে 3 দুগুণে 6, 6টি আমার পাই ইলেকট্রন আছে। এখানে কয়টি ইলেকট্রন আছে? 6টি পাই ইলেকট্রন আছে, 6টি পাই ইলেকট্রন আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে বি হবে। আনসার এখানে কোনটা হবে? আনসার হবে বি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন বলছে ন্যাপথালিনে পাই বন্ধনের সংখ্যা কত? ন্যাপথালিনে পাই বন্ধনের সংখ্যা কত? সো ন্যাপথালিন মানে কোনটা ছিল ভাইয়া বলতো? ন্যাপথালিন মানে কিন্তু আমার এইটা ছিল। সো এখানের মধ্যে আমার পাই বন্ধন কয়টা আছে? 1টা 2টা 3টা, মানে ডাবল বন্ধন আছে, তাই না? তার মানে এখানে একটা পাই বন্ধন আছে, 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 এখানে একটা পাই বন্ধন আছে। তার মানে মোট কয়টা পাই বন্ধন আছে? ন্যাপথালিনে কিন্তু মোট 5টা পাই বন্ধন আছে। সো এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে হবে সি। আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। ঠিক আছে? ওকে ওকে গুড। আর তোমরা তো সবাই পারতেছো। এখন আসে আমরা অ্যারোমেটিসিটি। সো অ্যারোমেটিসিটি মানে কিভাবে বলতো? যে আমার একটা যৌগ অ্যারোমেটিক কিনা এটা আমরা কিভাবে বুঝবো? মানে একটা যৌগ অ্যারোমেটিক কিনা এটা আমরা কিভাবে বোঝার ট্রাই করব। সো এটার জন্য একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলি, যে তোমরা দেখবা যে সি সি পি এইচ আর। সো তোমরা আমাকে সবাই বলো তো, তোমরা আমার সাথে সবাই একটু রিপিট করো যে সি সি পি এইচ আর, সি সি পি এইচ আর, সি সি পি এইচ আর। আচ্ছা, তো তুমি মাথায় রাখবা যে যখন একটা যৌগ এই চারটা কন্ডিশন ফিল আপ করবে তখন সেটা হবে তোমার অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, তো এই সি দ্বারা কি বোঝায়? এই সি দ্বারা বোঝায় যে একটা যৌগ অবশ্যই তোমার সাইক্লিক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? একটা সাইক্লিক হওয়া লাগবে। এই সি দ্বারা বোঝায় যে আমার এখানে কি থাকা লাগবে? এখানের মধ্যে তোমার কনজুগেশন থাকা লাগবে। কি থাকা লাগবে? কনজুগেশন থাকা লাগবে। আচ্ছা, তো কনজুগেশন কনজুগেশন মানে কি ভাইয়া বলো তো? কনজুগেশন মানে কি ভাইয়া বলতো? কনজুগেশন মানে হচ্ছে তোমার যে আমার এখানে আমাদের সিকুয়েন্স থাকবে। দেখো, যে তুমি যদি কখনো দেখো যে পাই সিগমা পাই অথবা পাই সিগমা মাইনাস অথবা মুক্ত জোর, ঠিক আছে? অথবা তুমি যদি দেখো যে পাই সিগমা প্লাস, তুমি যদি এই তিনটার যে কোনো একটা সিকুয়েন্স দেখো তার মানে তুমি বুঝবা সেখানের মধ্যে কি আছে? কনজুগেশন আছে। আর এই পি দ্বারা মাথা রাখবা যে পি মানে হচ্ছে তোমার প্ল্যানার। প্ল্যানার মানে কি ভাবে বলো তো? প্ল্যানার মানে হচ্ছে তোমার সমতলীয়। আর আমরা মৌলের পর্যবিত ধর্মতে পড়বো যে যারা প্ল্যানার বা সমতলীয় হয় তাদের মধ্যে কি থাকে? sp2 সংকরণ থাকে। আর sp2 সংকরণ থাকা মানে সেখানে কি থাকবে? একটা ডাবল বন্ধন থাকবে। সো তুমি মাথা রাখবা যে ডাবল বন্ধন থাকলে সেটা কি হবে? প্ল্যানার হবে। মানে মিনিমাম একটা যদি ডাবল বন্ধন থাকে তখন সেটা কি হবে? তখন সেটা হবে তোমার প্ল্যানার। আর এইচআর মানে কি ভাইয়া বলো তো? এইচআর মানে হচ্ছে তোমার হাকেল রুল। এইচআর মানে কি? এইচআর মানে হচ্ছে তোমার হাকেল রুল। ঠিক আছে? হাকেল রুল। আচ্ছা, তো হাকেল রুল মানে কি বলে ভাইয়া বলো তো? হাকেল রুল মানে বলে যে 4n+2 4n+2 সমান সমান যদি আমি এখানে পাই ইলেকট্রন বসাই আর সাথে যদি আমি কনজুগেশন যেটা আছে কনজুগেশনের জন্য সিলেক্টেড ইলেকট্রনগুলোকে বসানোর পর আমার যদি এখানে n এর মান যেটা আছে n এর মান যদি আমার 0 1 2 3 4 মানে এরকম পূর্ণ সংখ্যা আসে তখন সেটা বলবো আমার হাকেল রুল মেনে চলে। আমি আবার বলি 4n+2 সমান সমান যদি আমরা পাই ইলেকট্রন এবং কনজুগেশনের জন্য সিলেক্টেড ইলেকট্রন বসাই, আমি যদি এখানে n এর মান পূর্ণ সংখ্যা পাই তার মানে আমরা বলবো সেটা হাকেল রুল মেনে চলে। ঠিক আছে? আচ্ছা ওকে ওকে, এখন আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো। আচ্ছা, আর হাকেল নীতি কীভাবে বলতো? মানে হাকেল সংখ্যা কোনগুলো দেখো তো? যে দেখো আমরা যদি এখানের মধ্যে 0 বসে তার মানে এখানে কত পাবো? আমরা এখানের মধ্যে পাবো 2 পাবো। যদি আমরা এখানে 1 বসাই তার মানে এখানে কত পাবো? 6 পাবো। যদি আমি এখানের মধ্যে বসাই 3 তার মানে 3 4 12 সরি 4 দুগুণে আমি যদি এখানের মধ্যে 2 বসাই তার মানে কি পাবো? 4 দুগুণে 8 2 10 পাবো। ঠিক আছে? আচ্ছা ওকে, যদি আমি 3 বসাই তার মানে কি 3 4 12 প্লাস 2 14। আচ্ছা দাঁড়াও, এটা কি হবে? 14 হবে। ওকে, সো দেখো এরকম যদি আমি সংখ্যাগুলো বসানোর পর যদি আমি একটা সিরিজ পাই তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হাকেলের সিরিজ। সেটাকে আমরা কি বলবো? হাকেলের সিরিজ। তার মানে 2 হচ্ছে তোমার হাকেলের সংখ্যা, 6 হাকেলের সংখ্যা, 10 হাকেলের সংখ্যা, 14 হাকেলের সংখ্যা। মানে এরকম বসানোর পর যে সংখ্যাগুলো পাবো সবগুলো আমরা পাবো যে হাকেল সংখ্যা। প্ল্যানার কি? দেখো তুমি মাথায় রাখবা, কোনো কিছু বোঝার দরকার নাই, ডানে বামে তাকানোর দরকার নাই। ডাবল বন্ধন থাকলে সেটা কি হয়? প্ল্যানার হয়। ডাবল বন্ধন থাকলে সেটা কি হয়? প্ল্যানার হয়। ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে,
আচ্ছা, এখন আমরা দেখব যে বেনজিন যেটা আছে, বেনজিন তোমার একটা অ্যারোমেটিক যৌগ কিনা। আচ্ছা, সো বেনজিনটাকে আমরা প্রথমে একটু ড্র করি। তো বেনজিন মানে কি, এখানে কি থাকবে, একটা বাক্স থাকবে, আর এখানে কি থাকবে, একান্তর পাই বন্ধন থাকবে। তার মানে এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন থাকবে। ওকে, এখন আমরা দেখব যে এটা আমার একটা অ্যারোমেটিক যৌগ কিনা। সো আমরা ট্রিক্স কি বলছিলাম যে সি সি পি এইচআর, তাই না? ওকে, সো যখন একটা যৌগ এই চারটা কন্ডিশন ফিল আপ করবে তখন সেটাকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। বাট যদি মিনিমাম একটা সে না মানে তখন সেটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো না। একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য তোমার চারটা কন্ডিশনে ফিল আপ করা লাগবে, মিনিমাম একটা না মানলে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। আচ্ছা, এখন দেখি যে আমার এটা সাইক্লিক যৌগ কিনা। দেখো তো ভাইয়া যে আমার এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, আবার ঘুরে ফিরে আমার এই পয়েন্টে ফিরে আসছে, তাহলে এটাকে একটা চাকরিক যৌগ, তার মানে প্রথম কন্ডিশন ফিল আপ করছে। ওকে, এখন দেখো এখানে কি আছে, ডাবল বন্ধন আছে, তার মানে এখানে একটা পাই বন্ধন আছে। এখানে কোনো মানে ডাবল বন্ধন নাই, তার মানে এখানে সিগমা বন্ধন আছে। এখানে ডাবল বন্ধন আছে মানে এখানে কি আছে ভাইয়া বলতো, পাই বন্ধন আছে। সো পাই সিগমা পাই, দেখো তো সে কি আমার এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সকে কি সে ফলো করতেছে না? এই সিকোয়েন্সকে সে ফলো করতেছে। সো এই সিকোয়েন্সকে সে ফলো করতেছে মানে এখানে কি কনজুগেশন আছে। আর এখানে মিনিমাম একটা পাই বন্ধন আছে কি না, মানে ডাবল বন্ধন আছে কিনা। হ্যাঁ, এখানে তিনটা ডাবল বন্ধন আছে, তার মানে এখানে কি আছে, প্ল্যানার আছে। মানে মিনিমাম একটা পাই বন্ধন থাকলেই বা একটাই ডাবল বন্ধন থাকলেই সেটা তোমার প্ল্যানার হয়। সো এখানে তিনটা আছে, তার মানে এটা আরও আগে প্ল্যানার। এখন আমরা দেখবো যে হাকেল রুল 4n+2, 4n+2 সমান সমান আমরা কি বসাবো, আমরা বসাবো পাই ইলেকট্রন। সো দেখো এখানের মধ্যে আমার পাই বন্ধন কয়টা আছে, তিনটা আছে। তার মানে দেখো আমার পাই বন্ধন তিনটা, মানে আমার এখানে একটা ইলেকট্রন আছে, 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 এখানে একটা ইলেকট্রন আছে। তার মানে মোট কয়টা ইলেকট্রন আছে, মোট এখানের মধ্যে 6টা ইলেকট্রন আছে। ওকে, আর এখানে কি কোনো মানে মুক্ত জোড় বা মাইনাস আছে? মুক্ত জোড় বা মাইনাস নাই, তাহলে এখানে আমার মোট ইলেকট্রন করে 6টা। সো দেখো আমরা যদি এটাকে একটু সলভ করে দেখো যে 4n সমান সমান কত পাবো, 2টা এই পাশে গেলে হবে তোমার 4, তাহলে n সমান সমান কত পাবো, n সমান সমান তোমার 1 পাবো। সো n সমান সমান 1 মানে সেটা কি একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা কিন্তু তোমার হাকেল রুলও মেনে চলে। তার মানে বেনজিন যেহেতু তোমার চারটা কন্ডিশনে মেনে চলে, তার মানে বেনজিনকে আমরা কি বলবো, বেনজিনকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। বেনজিনকে আমরা কি বলবো, বেনজিনকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে? ওকে 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 এখন হচ্ছে আমরা ফিউরান। তো ফিউরানের স্ট্রাকচারটা কেমন? ফিউরানের স্ট্রাকচারটা হচ্ছে তোমার এমন, দেখো ওই যে ফিউরানের স্ট্রাকচারটা হচ্ছে তোমার এমন। সো আমরা এখানে একটু লিখি ফিউরানের স্ট্রাকচারটা। ওকে, সো ফিউরান কীভাবে বলতো, এখানে কি থাকবে, এরকম থাকবে, এখানে এরকম মানে এরকম থাকবে, এখানে থাকবে, তারপর এখানে কি থাকবে, এখানে একটা অক্সিজেন থাকবে, এখানে অক্সিজেনে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, আর এখানে একটা বন্ধন থাকবে, আর এখানে তোমার কি থাকবে, একটা ডাবল বন্ধন, এখানে একটা ডাবল বন্ধন থাকবে। সো এটা কি হবে, এটা হবে তোমার একটা ফিউরান। এটা কি হবে, একটা ফিউরান হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখব যে ফিউরান যে জিনিসটা আছে এটা তোমার একটা অ্যারোমেটিক যৌগ কিনা। সো আমরা এটার জন্য কি করব, আমরা সি সি পি এইচ এর মাধ্যমে আমরা এটা ফলো করব। আচ্ছা, তো দেখো তো এটা কি একটা চাকরি যৌগ না? দেখো আমার এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, ঘুরে ফিরে আবার এই পয়েন্টে ফিরে আসছে। তোমরা অনেকে বলতে পারবা যে ভাই এখান তো অক্সিজেন আসছে। দেখো অক্সিজেন থাকলে কি হয়েছে, আমার ঘুরে ফিরে তো এখানে ফিরে আসছে, তাই না? আর অক্সিজেন থাকলে সেটা কি হয়, অ্যারোমেটিক যৌগ হয়। আচ্ছা, তার মানে এটা কি একটা চাকরিক যৌগ। এখন আমরা দেখব যে এখানের মধ্যে আমার কনজুগেশন আছে কিনা। সো দেখো এখানে ডাবল বন্ধন আছে, মানে এখানে একটা পাই বন্ধন আছে, এখানে আমাদের এটা কি আছে, সিঙ্গেল বন্ধন মানে সিগমা বন্ধন আছে, আর এখানে কি আছে, একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে পাই সিগমা মুক্ত জোড়, পাই সিগমা মুক্ত জোড়। দেখো তো পাই সিগমা মুক্ত জোড় থাকলে সেটা কি ভাইয়া বলতো, সেটা হচ্ছে আমার কনজুগেশন মেনে চলে, মানে এই সিকোয়েন্সটা মেনে চলছে। তার মানে এখানে কিন্তু আমার কনজুগেশন আছে। এখন এখানে মিনিমাম একটা কি আমার ডাবল বন্ধন আছে কিনা, মিনিমাম একটা ডাবল বন্ধন আছে। তাহলে যেহেতু এখানে মিনিমাম একটা ডাবল বন্ধন আছে, তার মানে এটা হবে তোমার প্ল্যানার হবে। আর হাকেল রুলের ক্ষেত্রে কি বলছিলাম যে 4n+2 সমান সমান কি বসাবো, 4n+2 সমান সমান আমরা বসাবো যে পাই ইলেকট্রন বসাবো, পাই ইলেকট্রন। সো পাই ইলেকট্রন এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা আছে, তিনটা চারটা আছে। ওকে, তো আমি এখানে দিলাম 4 দিলাম। ওকে, এখানে আমি 4 দিলাম। ওকে, এখন দেখো তো ভাইয়া যে আমি কনজুগেশন যখন নিছিলাম, কনজুগেশনের জন্য কি আমি দুইটা ইলেকট্রন সিলেক্ট করছিলাম না? সো যেহেতু আমি কনজুগেশনের জন্য দুইটা ইলেকট্রন সিলেক্ট করছি, তার মানে আমার এই ইলেকট্রনটাকেও কিন্তু নিতে হবে। বাট এই ইলেকট্রনকে আমি নিব, আমরা তো এই ইলেকট্রনটাকে নিব না। কেন নিব না? কারণ আমরা কনজুগেশনের জন্য আমরা এই ইলেকট্রনকে সিলেক্ট করি নাই। তাহলে এখানে কয়টা ইলেকট্রন নিব, আরও দুইটা। তাহলে দেখো 4n+2 সমান সমান কত হয় তোমার, মানে সমান সমান 4+2 হয়। তাহলে দেখো তো 2 2 কাটা উভয় পক্ষ থেকে, তার মানে n সমান সমান কত আসে, n সমান সমান কিন্তু 1 আসে। সো n সমান সমান 1 মানে কি, সেটা পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা মানে সে হাইকেল রুল মেনে চলে। সো যেহেতু আমার এই যৌগটা একদম সবগুলো রুলস মেনে চলে, তার মানে এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে? ওকে,
আচ্ছা, এখন হচ্ছে আমার পাইরোল। তো পাইরোল মানে কি? পাইরোল হচ্ছে তোমার একদম সেম টু সেম এটার মতো। এখানে অক্সিজেনের বদলে জাস্ট তোমার কি থাকবে? নাইট্রোজেন থাকবে। সো পাইরোলটা আমরা একটু লিখি এখানের মধ্যে। পাইরোলটা হচ্ছে তোমার এমন, তারপর এখানে কি থাকবে? এখানে তোমার একটা নাইট্রোজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, ঠিক আছে? ওকে। আর নাইট্রোজেনে এক জোড়া মুক্তজোড় থাকে, আর এখানে একটা কি থাকবে? একটা হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, ওকে। এই দুই কেমনে হইলো আবার একটু বোঝান। দেখো আমরা কনজুগেশনের জন্য কি আমরা এই ইলেকট্রনটাকে সিলেক্ট করছি না? আমি একটু আগে বলছিলাম যে 4n+2 সমান সমান আমরা কি বসাবো? পাই ইলেকট্রন বসাবো। সাথে আমরা কনজুগেশনের জন্য যে ইলেকট্রনগুলোকে সিলেক্ট করব সেই ইলেকট্রনগুলোকে বসাবো, ঠিক আছে? ওকে। তো দেখো কনজুগেশনের জন্য আমরা এটা সিলেক্ট করেছিলাম, তাহলে এই ইলেকট্রনটাকে আমরা যোগ করবো আর কি। আচ্ছা, তো পাইরোলের ইলেকট্রন বিন্যাসটা আমরা এখানে লিখি, ঠিক আছে? ওকে। আচ্ছা, ওকে। এখন আমরা দেখবো এটা আমার অ্যারোমেটিক যৌগ কিনা। সো আমরা কি করবো? এখানে লিখবো CCPHR লিখবো, ঠিক আছে? CCPHR লিখবো। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এটা কি একটা সাইক্লিক যৌগ না? হ্যাঁ, এটা কিন্তু একটা সাইক্লিক যৌগ। তার মানে এটা প্রথম কন্ডিশন ফিল আপ করলো। তারপর আমরা দেখি যে এখানের মধ্যে যে আমার কনজুগেশন আছে কিনা। তাহলে দেখো পাই সিগমা মুক্তজোড়, তার মানে দেখো পাই সিগমা মুক্তজোড় সেই সিকোয়েন্সটাকে ফলো করতেছে, তার মানে এখানে তোমার কনজুগেশন আছে। আর মিনিমাম একটা ডাবল বন্ধন আছে, মানে এখানে কি প্ল্যানার। এখন আমরা দেখবো হাকেল রুল। সো হাকেল রুল সমান সমান কি করবো? আমরা 4n+2 সমান সমান কি বসাবো? আমরা বসাবো হচ্ছে তোমার যে পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন কয়টা আছে ভাইয়া বলো তো? পাই ইলেকট্রন কিন্তু এখানের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা আছে। সো আমরা এখানের মধ্যে চারটা ইলেকট্রন দিলাম। ওকে, ফাইন। আর এখানে একটা মুক্তজোড়কে আমরা কনজুগেশনের জন্য সিলেক্ট করেছিলাম, তার মানে এটাকে আমরা কি করবো? প্লাস দিব। তাহলে এখানে এর মান কত হবে? তুমি যদি হিসাব করো তুমি দেখবা 4n+2 সমান হচ্ছে তোমার 6, দুইটা এই পাশে গেলে 4। তো 4n সমান সমান 4 মানে n সমান সমান 1। তাহলে দেখো এটা কি আমার একটা পূর্ণ সংখ্যা আসছে। সো তার মানে এটা কি হাকেল রুল মেনে চলছে। সো যেহেতু আমার এই যৌগটা সবগুলো শর্তে মেনে চলছে, তার মানে এটা কি একটা অ্যারোমেটিক যৌগ। এটাও কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে আমার এটা কি একটা অ্যারোমেটিক যৌগ কিনা। দেখো, সো আমরা কি করবো? এখানে দিব CCPHR নিব, CCPHR নিব। ওকে। আচ্ছা, এখন দেখো এটা কি একটা চাকরিক যৌগ না? হ্যাঁ, এটা কিন্তু একটা চাকরিক যৌগ। আচ্ছা, তার মানে প্রথম কন্ডিশন ফিল আপ করলো সে। এখন দেখবো আমরা কনজুগেশন আছে কিনা। দেখো এখানে কি আছে? পাই আছে, মানে ডাবল বন্ধন মানে পাই আছে। এখানে কিছু নাই, মানে এখানে সিগমা বন্ধন আছে, এখানেও কিন্তু সিগমা বন্ধন আছে। সো পাই সিগমা সিগমা, দেখো তো আমার এই সিকোয়েন্সটা কি কোথাও ছিল? পাই সিগমা সিগমা কিন্তু কোথাও ছিল না। তার মানে সে কি ভাবে বলতো? সে 2 নাম্বার, মানে 2 নাম্বার যে আমার শর্তটা আছে সেটাকে সে তোমার মানে ম্যাচ করে নাই। সো আমি কি বলছিলাম যে মিনিমাম একটা যদি শর্ত ম্যাচ না করে তখন সেটা তোমার অ্যারোমেটিক যৌগ হয় না। আবার অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য তোমার 4টা কন্ডিশনে ফিল আপ করা লাগবে। আচ্ছা, এখন দেখবো আমরা এই যে যৌগটা আছে এটা কি আমার অ্যারোমেটিক যৌগ কিনা। সো আমি দেবো এখানে CCPHR দিব, CCPHR দিলাম। ওকে। আচ্ছা, এখন দেখো তো এটা কি একটা চাকরিক যৌগ কিনা? এটা কি একটা চাকরির যৌগ কিনা বলো তো ভাইয়া? এটা হচ্ছে তোমার একটা চাকরির যৌগ। তার মানে এটা প্রথম কন্ডিশন ফিল আপ করলো। কনজুগেশন আছে কিনা দেখো তো, যে আমরা এখানে পাই সিগমা দিলাম আর এখানে কি দিলাম? একটা প্লাস দিলাম। সো পাই সিগমা প্লাস, পাই সিগমা প্লাস, দেখো তো পাই সিগমা প্লাস, সে এই সিকোয়েন্সটাকে মেনে চলতেছে। তার মানে কি ভাইয়া বলো তো? এখানের মধ্যে আমার কনজুগেশন আছে। এখন এখানে মিনিমাম একটা ডাবল বন্ধন আছে কিনা? মিনিমাম একটা ডাবল বন্ধন আছে, তার মানে এটা কি ভাইয়া বলো তো? প্ল্যানার। এখন আমরা দেখবো যে মানে এইচআর মানে হাগেল রুল 4n+2, 4n+2 সমান সমান এখানে কত আছে? 4n+2 সমান সমান হচ্ছে তোমার এখানে পাই ইলেকট্রন কয়টা আছে ভাইয়া বলো তো? দুইটা আছে, একটা, দুইটা আছে। সো 2 দিলাম আমরা এখানের মধ্যে। আর এখানে কি আর কোনো মুক্ত জোড় অথবা কোনো কিছু ইলেকট্রন আছে? নাই। সো যেহেতু এখানে কোনো কিছু নাই, তার মানে সেগুলোকে আমরা বসাবো না। তাহলে এখানে n সমান সমান কত আসবে? দেখো যে 2টা এই পাশে গেলে হবে তোমার 0, তার মানে 4n সমান সমান 0। তার মানে n এর মান কত আসবে? n এর মান এখানের মধ্যে 0 আসবে, মানে সমীকরণ নিয়ম আর কি। তো n এর মান 0 মানে কি? সেটা একটা পূর্ণ সংখ্যা না? n এর মান 0 মানে সেটা পূর্ণ সংখ্যা। তার মানে হাকেল রুল মানে অনুযায়ী তোমার n এর মান পূর্ণ সংখ্যা আসছে। সো আমার এই যৌগটা কিন্তু সবগুলো কন্ডিশন মেনে চলছে, তার মানে এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ হবে। এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ হবে, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, তো n সমান সমান 0 মানে কি? এটা পূর্ণ সংখ্যা। এখন দেখবো আমরা এই যৌগটা কি আমার অ্যারোমেটিক কিনা। সো আমরা দেখবো যে CCPHR এর মাধ্যমে। সো এটাকে একটা মানে মানে সাইক্লিক যৌগ না? হ্যাঁ, সাইক্লিক যৌগ। তারপর দেখো পাই সিগমা মাইনাস, পাই সিগমা মাইনাস, পাই সিগমা মাইনাস, পাই সিগমা মাইনাস, এই সিকোয়েন্সটা আছে। তার মানে এখানে কি আছে? এখানে আমাদের মধ্যে তোমার কনজুগেশন আছে। মিনিমাম একটা ডাবল বন্ধন আছে, মানে কি? সেটা প্ল্যানার। তারপর এখানে দিব হাকেল রুল 4n+2 সমান সমান কি দিব আমরা? 4n+2 সমান সমান দিব আমরা পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন কয়টা আছে? এখানে 2টা আছে। আচ্ছা, আর মাইনাস কখন হয় ভাইয়া বলো তো? মাইনাস তখনই হয় যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করে। তার মানে মাইনাস থাকার যে কথা, মাইনাস থাকার যে কথা, সেখানে কি ভাইয়া বলতো? 2টা ইলেকট্রন থাকা একই কথা। মাইনাস মানে কি? মাইনাস কখন হয়? ইলেকট্রন গ্রহণ করা হয়। সো মাইনাস থাকা মানে কি? সেখানে
কি আছে, সেখানে তোমার 2টা ইলেকট্রন আছে। সো আমরা যেহেতু কনজুগেশনের জন্য আমরা এটাকে সিলেক্ট করছি, তার মানে কি ভাবে বলো তো, আমরা এই ইলেকট্রনটাকে কি যোগ করব। তার মানে এখানে ইলেকট্রন কয়টা আছে, 2 যোগ 2 মানে 4টা আছে। তার মানে দেখো 4n + 2 সমান সমান কত হবে, 4 হবে। তাহলে আমার 4n সমান সমান কত আসে, 2টা এই পাশে গেলে তোমার 2 আসে। তো আমার এখানের মধ্যে n সমান সমান কত আসে, n সমান সমান তোমার 1/2 আসে। সো 1/2 এটা কি একটা পূর্ণ সংখ্যা? 1/2 কিন্তু পূর্ণ সংখ্যা না। সো যেহেতু এটা পূর্ণ সংখ্যা না, তার মানে সে কিন্তু হাকেল রুল মেনে চলে না। আর যেহেতু সে হাকেল রুল মেনে চলে না, তার মানে এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ না। এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ না। তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছি, ঠিক আছে? ওকে ওকে ওকে, গুড। আরে সেরা সেরা, তোমরা তো সবাই বুঝতেছো। আচ্ছা ওকে, এখন বলছে যে হাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিনে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা দেখো, সো অ্যানথ্রাসিন, দেখো তো অ্যানথ্রাসিন কোনটা ছিল, ওই যে আমার অ্যানথ্রাসিন কিন্তু এটা ছিল, দেখো অ্যানথ্রাসিন। সো অ্যানথ্রাসিনের মধ্যে আমার মানে পাই বন্ধন কয়টা আছে ভাই বলতো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। সো প্রতিটাতে যদি আমার 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে অ্যানথ্রাসিনের মোট কয়টা পাই ইলেকট্রন আছে? অ্যানথ্রাসিনে কিন্তু মোট ইলেকট্রন আছে তোমার 7 × 2, মানে মোট কতটি আছে, মোট হচ্ছে তোমার 14টি ইলেকট্রন আছে, 14টি তোমার পাই ইলেকট্রন আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে সি হবে। আনসার এখানে কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন দেখো যে বলছে এখানে যে কোনটি অ্যারোমেটিক যৌগ। দেখো এটা কিন্তু একটা বেনজিন, তার মানে এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ। এখন আমরা দেখব যে এটা অ্যারোমেটিক যৌগ না, মানে যৌগ কিনা। সো আমরা কি করবো, কিভাবে যে সি সি পি এইচ এর মাধ্যমে আমরা বাইর করব। সো এটা একটা চাকরিক যৌগ, তার মানে সে প্রথম কন্ডিশন ফিল আপ করছে, পাই সিগমা, তারপর এখানে কি দিলাম আমরা, প্লাস দিলাম। তার মানে এখানে কীভাবে বলতো, পাই সিগমা প্লাস, মানে সেখানে তোমার কনজুগেশন আছে, মানে এই সিকোয়েন্সটাকে মেনে চলছে। মিনিমাম একটা আমার কি আছে, ডাবল বন্ধন আছে, তার মানে এটা কি একটা প্ল্যানার। তো 4 মানে এইচ এর সমান সমান কি দেবো আমরা, 4n + 2 সমান সমান কি দেবো, সমান সমান দেবো আমরা পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা আছে। সো আমরা দিলাম 4 দিলাম, প্লাস আছে মানে কি এখানে কি কোনো ইলেকট্রন আছে, প্লাস মানে কোনো ইলেকট্রন নাই। সো দেখো তো আমার এখানে এর মান কত আসে, এর মান কিন্তু আমার এখানে হাফ আসে। সো এর মান যদি হাফ আসে, সেটা কি পূর্ণ সংখ্যা, সেটা কিন্তু পূর্ণ সংখ্যা না। সো পূর্ণ সংখ্যা যেহেতু না, তার মানে সে কিন্তু হাকেল রুল মেনে চলে না, তার মানে এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ হবে না। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার 1 এবং 3। সো 1 এবং 3 কোথায় আছে, সি নাম্বার অপশনটাতে আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে সি হবে। আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে সি হবে, ঠিক আছে? ওকে আচ্ছা, এখন তোমাকে বলছে যে এখানে কোনটি অ্যারোমেটিক যৌগ নয়। দেখো এখানে হয়তো বা একটা এখানে মুক্ত জোর ইলেকট্রন ছিল, সো এটা মানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে। সো তোমরা অনেকে বলবা যে ভাই এটা তো অ্যারোমেটিক যৌগ না। আচ্ছা দেখো, সো অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য কি লাগে ভাইয়া বলো তো, যে আমার সি সি পি এইচ আর হওয়া লাগে, তাই না? ওকে, এখন দেখো তো এটা কি আমার একটা চাকরি যৌগ না? দেখো আমার এখান থেকে শুরু হয়েছে, ঘুরে ফিরে আবার এইখানে ফিরে আসছে, তার মানে এটা কি একটা চাকরিক যৌগ, এটিকে একটা চাকরিক যৌগ। আচ্ছা আচ্ছা, হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে দেখো, আচ্ছা তোমরা অনেকে পারতেছো, আচ্ছা আরে সেরা সেরা সেরা। আচ্ছা দেখো, তো আমি যদি সিটাতে দেখি, দেখো তো যে আমার এটা কিন্তু চাকরিক যৌগ। বাট তুমি যদি একটু এখানে দেখো, যেখানে কি আছে, পাই আছে, সিগমা আছে, আবার কি আছে ভাই বলতো, সিগমা আছে। সো পাই সিগমা সিগমা, তার মানে সে কি কনজুগেশন মেনে চলছে? কনজুগেশন কিন্তু মেনে চলে নাই, তার মানে সে কিন্তু অ্যারোমেটিক যৌগ হবে না। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে সি। আরে বস ফুল অনেক একটা আমার আগে আনসার দিতেছে। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখব বেনজিনের প্রস্তুতি, মানে আমরা বেনজিনকে কিভাবে বানাতে পারি, বেনজিনকে আমরা কিভাবে বানাতে পারি। সেরা সেরা, ওই আচ্ছা এটা কি হইল, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ একটা মিনিট দাঁড়াও। আচ্ছা ওকে, এখন আমরা দেখব বেনজিনের প্রস্তুতি, ঠিক আছে? বেনজিনের প্রস্তুতি। আচ্ছা তো বেনজিন মানে কি ভাই বলো তো, বেনজিন মানে হচ্ছে তোমার এখানে কি থাকবে, একটা বাক্স থাকবে, কি থাকবে, একটা বাক্স থাকবে। ওকে, বাক্স থাকবে, আর এখানে কি থাকবে ভাই বলতো, এটা এই মানে বাক্স থাকলেও সেটাকে আমরা বেনজিন বলি। আবার আমি যদি এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করে লিখি, তখনও কিন্তু আমরা সেটাকে কি বলবো, তখন সেটাকে আমরা একটা বেনজিন বলবো। মানে বাক্স ভিতরে গোলা থাকলেও সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বেনজিন। আর এখানে মানে এটা যদি আমি একটু হাইড্রোজেনকে বের করে লিখি, তখন সেটাকে আমরা বেনজিন বলবো। সো বেনজিনের প্রস্তুতি কিন্তু একদম হুবহু অ্যালকেনের প্রস্তুতির মতো। আমরা যারা অ্যালকেনের প্রস্তুতিটা মানে ভালো করে বুঝছি, তারা কিন্তু খুব ভালো করে বুঝবো। দেখো তো প্রথমে আসে আমরা ডিকার্বক্সিলেশন। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমরা কি নিয়েছিলাম, আমরা একটা অ্যাসিডের লবণ নিয়েছিলাম। সো আমরা ঠিক একইভাবে এখানে কি নিব, অ্যাসিডের লবণ নিব। সেই অ্যাসিডের লবণ মানে কি দিব, এখানে আমরা একটা বাক্স নিব, বাক্সের মধ্যে কি দিব, বাক্সের মধ্যে কি দিব, একটা গোল্লা দেব। আর এখানে কি নিব, আমরা একটা COOH নিব। সো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বেনজোইক অ্যাসিড বলবো। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বেনজোইক অ্যাসিড বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে,
এখন দেখো যে আমার এই যে আমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কি লাগে, অ্যাসিডের একটা লবণ নেওয়া লাগে, অ্যাসিডের একটা লবণ নেওয়া লাগে। সো লবণটা আমরা কীভাবে পাবো, লবণটা আমরা এই হাইড্রোজেন যেটা আছে সেটাকে যদি আমি একটা ধাতু দ্বারা রিপ্লেস করি তখন সেটাকে আমরা বলবো অ্যাসিডের লবণ বলবো। মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমরা কি নিয়েছিলাম, আর সি ডাবল ও এন এ নিয়েছিলাম। এখন আমরা কী করছি, আর এর বদলে কি নিয়েছি, একটা বাক্স নিয়েছি, আর এখানে সি ডাবল এন যেটা আছে সেটাকে আমরা নিয়ে নিছি আর কি, মানে একদম অ্যালকানের প্রস্তুতির মতো, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে কি দিব ভাইয়া বলতো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমরা কি দিই, সোডালাইম দিই। তো সোডালাইম মানে এখানে কি দিব আমরা, NaOH দিব, কি দেবো আমরা, NaOH দিব। আর সাথে আমরা কি দেবো, সাথে আমরা এখানের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড দিব। সো আমরা এই দুইটাকে একত্রে কি বলি, আমরা দুইটাকে একত্রে বলি যে আচ্ছা, তো আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি সোডালাইম। তো দেখো যেখানে সি ডাবল এন এবং NaO আছে, তারা কি করবে, তারা দুজন মিলে কি করবে, তোমার Na2CO3 তৈরি করবে। কি তৈরি করবে, তোমার Na2CO3 তৈরি করবে। সো আমরা এখানে লিখলাম যে Na2CO3 তৈরি হবে। তাহলে দেখো ভাইয়া তারা Na2CO3 তৈরি করলো। তাহলে দেখো যে আমার এই বাক্সের একটা হাত ফাঁকা হয়েছে আর এই হাইড্রোজেনের একটা হাত ফাঁকা হয়েছে। তাহলে এই বাক্স এবং হাইড্রোজেন তারা মিলে কি একটা বন্ধন তৈরি করবে। তার মানে এখানে কি পাবো, তার মানে এখানের মধ্যে আমরা একটা বেনজিন পাবো। কি পাবো আমরা, এখানের মধ্যে একটা বেনজিন পাবো। সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, এখন এসে আমরা গ্রিগনাইট বিকারকের মাধ্যমে কিভাবে বানাবো। সো আমরা সবাই কিন্তু অ্যালকানের বিক্রিয়াতে দেখছিলাম যে গ্রিগনাইট বিকারক মানে কি, আর MgX নিয়েছিলাম, সাথে আমরা কি নিয়েছিলাম, পানি নিয়েছিলাম। তো ঠিক একইভাবে দেখো যে আমরা এখানে আর এর বদলে কি নিব, আর এর বদলে একটা বাক্স নিব। কি নিব, আমরা একটা বাক্স নিব। ওকে, আর এখানে একটা গোল্লা নিব আর Mg, তো Mg নিলাম এখানের মধ্যে, আর X মানে তো হ্যালোজেন হিসেবে আমি ক্লোরিন নিলাম। ওকে, আর পানি আছে মানে এখানে কি আছে ভাই বলতো, H+ আছে এবং OH- আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা গ্রিগনাইট বিকারককে আমরা কিভাবে ভাঙছিলাম, R- MgX+ দ্বারা ভাঙছিলাম। তো এটাকে আমরা কিভাবে ভাঙবো, দেখো যে আমরা আর এর পরিবর্তে যেহেতু বাক্স নিচ্ছি, তার মানে বাক্স হবে তোমার মাইনাস আর এটা হবে কি প্লাস হবে। তো এই মাইনাসটা কি হবে, এই মাইনাসে তোমার এই প্লাসের সাথে বসবে আর এই প্লাসটা তোমার এই মাইনাসের সাথে বসবে। তাহলে এখানে কি পাবো, আমরা বাক্স পাবো, সাথে আমরা কি পাবো, একটা H পাবো। আর এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো MgOHCl পাবো। কি পাবো আমরা, MgOHCl পাবো। তাহলে দেখো বাক্স এবং H, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বেনজিন বলি। কি বলি আমরা এটাকে আমরা কিন্তু বেনজিন বলি। তাহলে এটা কিন্তু আমাদের গ্রিগনাইট বিকারকের মাধ্যমে বের করা কি ছিল আর কি, প্রসেস ছিল, ঠিক আছে। ওকে, আচ্ছা, সেরা। আচ্ছা, ওকে, এখন দেখো যে এখানে কি বলছে যে C6H5COO প্লাস NaOH দুইটা মিলে আমার A তৈরি করলো। তাহলে এ যোগটা কি হবে বলো তো আমরা আমাকে, যে এখানে কি আছে ভাইয়া বলতো, C6H5 আছে, আর এখানে কি আছে ভাইয়া বলতো, COO আছে, আর এখানে কি আছে ভাইয়া বলতো, NaOH আছে, আর এখানে কি আছে ভাইয়া বলতো, ক্যালসিয়াম অক্সাইড আছে। তাহলে কি হবে আমার, এই যে দেখো COO এবং NaO মিলে কি তৈরি করবে, CON মিলে তোমার Na2CO3 তৈরি করবে। তাহলে দেখো এখানে আছে তোমার C6H5 আছে। সো C6H5 কি করবে, এটির সাথে বন্ধন তৈরি করে এখানে কি তৈরি করবে, তোমার C6H6 তৈরি করবে। সো তুমি মাথায় রাখবে যে C6H5 মানে এখানে কি থাকবে, একটা বাক্স থাকবে। কি থাকবে, একটা বাক্স থাকবে, তার মধ্যে একটা গোলা থাকবে C6H5, আর এখানে COO আছে। আর তুমি মাথায় রাখবে যে C6H6 মানে সেটা হচ্ছে তোমার বেনজিনের আণবিক সংকেত। C6H5 মানে কি, সেটা হচ্ছে তোমার বেনজিনের আণবিক সংকেত, সেটা হচ্ছে তোমার বেনজিনের আণবিক সংকেত। তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে সি হবে। আনসার এখানে কোনটা হবে, আনসার হবে সি, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো এখন আসি আমরা ফেনল থেকে আমরা কিভাবে বানাতে পারি। তো ফেনল মানে কি, এটা বাক্স থাকবে, বাক্সের মধ্যে কি থাকবে, একটা গোল্লা থাকবে, আর এই উপরে কি থাকবে, উপরে কিন্তু একটা ওইস থাকবে, তাই না, একটা ওইস থাকবে। ওকে, তো আমরা ফেনলের সাথে কি দিব, আমরা ফেনলের সাথে আমরা একটা জিঙ্ক দিব। সো আমরা কিন্তু একদম থার্ড ক্লাসে পড়ছিলাম যে জিঙ্কের আকর্ষণ কার প্রতি ভাইয়া বলতো, জিঙ্কের আকর্ষণ সবসময় কিন্তু হ্যালোজেন অথবা অক্সিজেনের প্রতি। তার মানে এখানে একটা অক্সিজেন আছে, তার মানে কি হবে ভাইয়া বলতো, আমার জিঙ্ক এই অক্সিজেনকে নিয়ে কি করবে, জিঙ্ক অক্সিজেনকে নিয়ে এসে তোমার জিঙ্ক অক্সাইড বানাবে। তাহলে দেখো যে আমার এখানে কি থাকে, বাক্স থাকে ফাঁকা, মানে বাক্স থাকে আর হাইড্রোজেন থাকে। সো আমরা এখানে বাক্স এবং হাইড্রোজেনকে একত্রে লিখে দিলাম। তাহলে এখানে কি উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু একটা বেনজিন উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে, একটা বেনজিন উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, মানে জিঙ্ক কি করছে, অক্সিজেনকে নিয়ে সে জিঙ্ক অক্সাইড বানিয়েছে। তার মানে এখানে কি থাকতেছে, বাক্স থাকতেছে, হাইড্রোজেন থাকতেছে, তার মানে এখানে কি পাইছে, একটা বেনজিন পাইছে। ওকে, এখন আসি আমরা যে অ্যালকাইন থেকে আমরা কিভাবে একটা বেনজিন বানাবো। তো অ্যালকাইন হিসেবে আমরা কি নিব, ইথাইন নিব বা অ্যাসিটিলিন নিব। সো আমরা কি নিব, তিনটা অ্যাসিটিলিন নিব। কি নিব আমরা, তিনটা অ্যাসিটিলিন নিব। তো মানে কি নিব, 3CH
ট্রিপল বন্ধন CH নিব, ট্রিপল বন্ধন CH নিব। ওকে, এখন এই যে তিনটে অ্যাসিটিলিন আছে সেটাকে আমরা কি করব, আমরা লোহার নলের মধ্যে দিয়ে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাস করব। তো যখন আমরা 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাস করব তখন সেখানে কি হবে, তখন কিন্তু সেখানে আমাদের একটা বেনজিন উৎপন্ন হবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু বুঝাই, মানে এটা এক্সপেরিমেন্টাল আর কি। আমি আমার এই যে মানে নলটা আছে বা পাইপটা আছে, এটা কীভাবে বলতো, এটা হচ্ছে তোমার একটা লোহার পাইপ, এটা কি এটা লোহার পাইপ। ওকে, আর এই লোহার পাইপের টেম্পারেচার কত, এই টেম্পারেচার হচ্ছে তোমার 600 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো আমি কী করলাম, আমি এই দিক দিয়ে কী পাস করলাম, আমি এই দিক দিয়ে তোমার পাস করলাম যে CH ট্রিপল বন্ধন CH, মানে আমি এদিক থেকে তিনটা অ্যালকেন পাস করছি। তাহলে আমি এদিক থেকে মানে এদিক থেকে পাস করানোর পর আমি প্রোডাক্ট হিসেবে কী পাবো, আমি প্রোডাক্ট হিসেবে একটা বেনজিন পাবো, প্রোডাক্ট হিসেবে কী পাবো, আমরা একটা বেনজিন পাবো। সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছি, ঠিক আছে। নাইমুর রহমান, এই তোমার মিমসটা কিন্তু সেই হয়েছে আজকে যেটা আপলোড দিছো আর কি, হিজিবিজি 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 সেরা ছিল কিন্তু এটা। আচ্ছা, এখন আসি আমরা যে অর্থ প্যারা ম্যাটার নির্দেশক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে তো পোলাপান কন্দছে না, তার মানে হয়তো বা পোলাপান মানে আজকে সিরিয়াস হয়েছে, মোটামুটি মজা পাইতেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আমরা দেখব যে অর্থ প্যারা ম্যাটার নির্দেশক জিনিসগুলো আসলে কি, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলছো 450 হবে। আচ্ছা, 450 600 মানে তাপমাত্রা খুব একটা ম্যাটার করে না আর কি, মানে একদম হুবহু যে বইয়ের মতো হবে বিষয়টা তেমন না, তাই না। আচ্ছা, ওকে, এখন আমরা দেখব যে অর্থ প্যারা ম্যাটার নির্দেশক মানে কি। দেখো, সো আমরা জানি যে বেনজিন মানে কি ভাবে বলতো, বেনজিন মানে হচ্ছে তোমার একটা বাক্স থাকবে, তার মধ্যে একটা কি থাকবে, তার মধ্যে একটা গোল্লা থাকবে। আচ্ছা, সো এটাকে আমরা বেনজিন বলতে পারি। আবার এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে বের করে লিখলে সেটাকে আমরা বলি বেনজিন বলি। ওকে, এখন এই যে হাইড্রোজেনটা আছে না ভাইয়া, আমার এই হাইড্রোজেনটা যদি তোমার একটা কোনো কিছু দ্বারা রিপ্লেস হয়, সো কোনো কিছু দ্বারা যদি সে রিপ্লেস হয়, তখন ধরো আমি এখানের মধ্যে হাইড্রোজেনকে রিপ্লেস করলাম, তোমার ধরো এ দিয়ে রিপ্লেস করলাম, এ দিয়ে রিপ্লেস করলাম। তো আমি যে জিনিসটাকে রিপ্লেস করলাম ওই জিনিসের সাপেক্ষে প্রথম দুইটা পয়েন্টকে আমরা বলবো অর্থ পজিশন, পরের দুইটা পয়েন্টকে আমরা কি বলবো ভাইয়া বলতো মেটা পজিশন, এবং একদম লাস্টে যে পজিশনটা আছে সেটাকে আমরা কি বলবো প্যারা পজিশন। কি বলছি ভাইয়া বলতো, আমার এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনকে যদি আমি কোনো কিছু দ্বারা প্রতিস্থাপন করি, তখন যে জিনিসটাকে প্রতিস্থাপন করছি ওইটার সাপেক্ষে প্রথম দুইটা বিন্দু হবে অর্থ পজিশন, পরের দুইটা বিন্দু হবে তোমার মেটা পজিশন, এবং একদম লাস্টেরটা হবে তোমার কি প্যারা পজিশন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, যে আমি যদি তোমাকে বলি যে ধরো একটা তোমাকে কথার কথা বললাম, যে আমি ধরো এখানের মধ্যে একটা বাক্স নিলাম, ঠিক আছে। দাঁড়াও একটা মিনিট, আমি এখানের মধ্যে একটা বাক্স নিলাম, বাক্সের মধ্যে একটা কি দিলাম, গুল্লা দিলাম। ওকে, আচ্ছা, এখন আমি ধরো এখানের মধ্যে এখানে না দিয়ে আমি ধরো এখানে দিলাম, মানে এখানে হাইড্রোজেনকে আমি প্রতিস্থাপন করলাম। এখন তোমরা আমাকে বলো তো এখানের মধ্যে কোনটা অর্থ হবে, কোনটা মেটা হবে, কোনটা প্যারা হবে। তোমরা ম্যাক্সিমাম 90% পোলাপান বলবা যে এই দুইটা পজিশন হচ্ছে অর্থ, এই দুইটা পজিশন হচ্ছে মেটা, আর এটা হচ্ছে তোমার প্যারা। বাট আমি কি বলছি, আমি বলছি যে প্রতিস্থাপকের সাপেক্ষে প্রথম দুইটা বিন্দু হবে অর্থ, পরের দুইটা হবে মেটা, এবং লাস্টেরটা হবে তোমার কি, লাস্টেরটা হবে তোমার প্যারা। তাহলে দেখো ভাইয়া যে আমার এটার সাপেক্ষে প্রথম যে দুইটা বিন্দু আছে সেটা হবে তোমার কি অর্থ পজিশন, পরের দুইটা পয়েন্ট কি হবে, পরের দুইটা পয়েন্ট হবে তোমার মেটা পজিশন, এবং একদম লাস্টে যেটা আছে লাস্টটাকে আমরা বলবো প্যারা পজিশন। সো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ধরো আমরা অর্থ প্যারা ম্যাটা নির্দেশক আমরা কিভাবে বুঝবো, দেখো যে এখন ধরো আমার এখানের মধ্যে কি আছে, যে একটা বাক্স আছে, দাঁড়াও একটা মিনিট, আমি একটা অন্য কালার ইউজ করি। যে ধরো আমার এখানের মধ্যে কি আছে, বাক্স আছে, মানে একটা বেনজাইল মূলক আছে বা ফিনাইল মূলক আছে। ওকে, এখন ধরো এখানের মধ্যে প্রতিস্থাপক হিসেবে আমার এ আছে, আবার এ এর সাথে ধরো সাপোজ বি আছে। ওকে, সো তুমি মাথায় রাখবা যে যখন আমার এর তড়িৎ ঋণাত্মকতা বি এর চেয়ে বেশি হবে, এর তড়িৎ ঋণাত্মকতা বি এর চেয়ে বেশি হবে, তখন সেটা হবে তোমার অর্থপ্যারা নির্দেশক। সেটা কি হবে, অর্থপ্যারা নির্দেশক হবে, সেটা কি হবে, অর্থপ্যারা নির্দেশক হবে। আর যারা অর্থপ্যারা নির্দেশক তারা কি করে, তারা হচ্ছে তোমার বলয় সক্রিয়কারী। তারা কি, তারা হচ্ছে তোমার বলয় সক্রিয়কারী, ঠিক আছে। আচ্ছা, ওকে, আবার যদি তোমার এর যে তড়িৎ ঋণাত্মকতা আছে তার তড়িৎ ঋণাত্মকতার মান যদি আমার বি এর চেয়ে কম হয়, তখন সেটা কি হবে, তখন সেটা হবে তোমার মেটা নির্দেশক হবে। সেটা কি হবে, সেটা হবে তোমার মেটা নির্দেশক হবে। আর যারা মেটা নির্দেশক তারা কি ভাবে বলতো, তারা হচ্ছে তোমার বলয় সক্রিয়কারী, বলয় সক্রিয়কারী, ঠিক আছে, মানে সক্রিয়তা হ্রাস করে, বলয় নিষ্ক্রিয়কারী হবে। দুঃখিত, এটা হবে তোমার বলয় নিষ্ক্রিয়কারী হবে, বলয় নিষ্ক্রিয়কারী হবে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন তুমি মাথায় রাখবা যে যদি কখনো বাক্সের সাথে হ্যালোজেন থাকে, ধরো একটা হ্যালোজেন থাকে, তখন সেটা তোমার হয় অর্থপ্যারা নির্দেশক। সেটা কি হবে, অর্থপ্যারা নির্দেশক হবে। বা যদি বাক্সের সাথে তোমার হ্যালোজেন থাকে তখন সেটা হবে তোমার বলয়ের
বলয়ের সক্রিয়তা হ্রাসকারী, বলয়ের সক্রিয়তা হ্রাসকারী হবে। সেটা কি হবে? বলয়ের সক্রিয়তা হ্রাসকারী হবে। ঠিক আছে, বলয়ের সক্রিয়তা হ্রাসকারী মানে হ্রাসকারী হবে। আচ্ছা, এখন তড়িৎ ঋণাত্মকতার মান কি তোমাদের মনে আছে? আমি তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিই। দেখো, আমি গত ক্লাসগুলোতে লিখছিলাম যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন। সো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত ছিল? 4 ছিল। এটা ছিল তোমার 3.5, এটা ছিল তোমার 3 ছিল, এটা ছিল তোমার 3, এটা ছিল তোমার 2.5, আর এটা ছিল তোমার 2.1। এটা কি করবো? আমরা টানা মুখস্থ করবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো চলো আমরা দেখি যে কোনগুলো অর্থপ্যারা নির্দেশক, কোনগুলো ম্যাটার নির্দেশক। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখবো আমরা যে অর্থপ্যারা নির্দেশক কোনগুলো। দেখো, তো ধরো আমরা এখানে কি নিলাম? আমরা এখানের মধ্যে কি নিলাম? একটা বাক্স নিলাম। ঠিক আছে, ওকে, আমরা একটা বাক্স নিলাম। আচ্ছা, ওকে, আর আমরা এখানে কি দিলাম? একটা এখানের মধ্যে আমি ধরো একটা CH3 দিলাম। ঠিক আছে, এখানে আমি একটা CH3 দিলাম। ওকে, এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে আমার এটা অর্থপ্যারা নির্দেশক নাকি ম্যাটার নির্দেশক? দেখো, আমার বাক্সের সাথে সরাসরি কে যুক্ত আছে? কার্বন যুক্ত আছে। তো কার্বন, আর কার্বনের সাথে কে যুক্ত আছে? হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে তুমি আমাকে বলো এখানের মধ্যে আমার কার্বন যেটা আছে, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তো যেহেতু আমার এখানের মধ্যে এ এর তড়িৎ ঋণাত্মকতার মান বি এর চেয়ে বেশি, তার মানে সেটা কি হবে? তার মানে সেটা হবে তোমার অর্থপ্যারা নির্দেশক। তার মানে এটা কি হবে? এটা হবে তোমার অর্থপ্যারা নির্দেশক হবে, অর্থপ্যারা নির্দেশক হবে। ঠিক আছে, আর যারা অর্থপ্যারা নির্দেশক তারা কি ভাবে বলতো? তারা হচ্ছে তোমার বলয় সক্রিয়কারী। ঠিক আছে, তারা হচ্ছে তোমার বলয় সক্রিয়কারী। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন ধরো সাপোজ আমি এখানে কি দিলাম? আমি একটা বাক্স নিলাম। বাক্সের মধ্যে ধরো সাপোজ আমি একটা NH2 নিলাম। কি নিলাম আমি? এটা, বা ধরো আমি একটা ফেনল নিলাম, ফেনল। এখন তোমরা আমাকে বলো তো ভাই যে ফেনল আমার এটা অর্থপ্যারা নির্দেশক হবে নাকি ম্যাটার নির্দেশক হবে? দেখো, আমার এ কি ভাবে বলতো? মানে যেটা সাথে একদম যুক্ত আছে সেটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার বি। সো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কি ভাবে বলতো? হাইড্রোজেনের চেয়ে বেশি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের চেয়ে বেশি। তার মানে আমার এখানের মধ্যে এর তড়িৎ ঋণাত্মকতার মান কি ভাইয়া বলতো? বি এর চেয়ে বেশি। তার মানে এটা কি হবে? অর্থপ্যারা নির্দেশক হবে। আর যারা অর্থপ্যারা নির্দেশক তারা কি হয়? তারা হচ্ছে তোমার বলয় সক্রিয়কারী হয়। কি হয় ভাইয়া বলতো? তারা হচ্ছে তোমার বলয় সক্রিয়কারী হয়। আচ্ছা, এখন ধরো আমার এখানে মধ্যে একটা কি আছে ভাইয়া বলতো? বেনজিন আছে। আর এখানে কি হয়েছে ভাইয়া বলতো? একটা ক্লোরিন তোমার প্রতিস্থাপিত হয়েছে। ওকে, এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে আমার এটা অর্থপ্যারা নির্দেশক হবে নাকি তোমার ম্যাটার নির্দেশক হবে? আমি কি বলছিলাম যে বেনজিনের সাথে যদি একটা ক্লোরিন বা হ্যালোজেন থাকে তখন সেটা কি হয়? তখন সেটা হয় তোমার অর্থপ্যারা নির্দেশক হয়। সেটা কি হয়? তোমার অর্থপ্যারা নির্দেশক হয়। বা যদি হ্যালোজেন যুক্ত থাকে তখন সেটা কি হয়? তখন সেটা তোমার বলয়ের সক্রিয়তা হ্রাসকারী হয়। বলয়ের সক্রিয়তা হ্রাসকারী হয়। ঠিক আছে, বলয়ের সক্রিয়তা হ্রাসকারী হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর তুমি মাথায় রাখবা যে যারা অর্থপ্যারা নির্দেশক তাদের অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। কি বলছি? যে যারা অর্থপ্যারা নির্দেশক হয় তাদের অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। তাহলে যারা ম্যাটার নির্দেশক তাদের কি ভাইয়া বলতো? যে ম্যাটা পজিশনে কি ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকবে। এখন আমরা দেখবো যে ম্যাটার নির্দেশক কোনগুলো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো ধরো আমরা এখানে কি নিলাম? একটা বেনজিন নিলাম বা ফিনাইলমূলক নিলাম। তারপর এখানে কি দিলাম? আমরা এখানের মধ্যে একটা NO2 দিলাম। ওকে, NO2 দিলাম। ওকে, এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে বাক্সের সাথে যারা সরাসরি যুক্ত আছে সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন, আর এটা হচ্ছে তোমার অক্সিজেন। সো এখানের মধ্যে এ কোনটা? এ হচ্ছে তোমার নাইট্রোজেন, ও হচ্ছে তোমার মানে ও হচ্ছে তোমার বি, মানে নাইট্রোজেন হচ্ছে এ আর অক্সিজেন হচ্ছে তোমার বি। এখন তুমি আমাকে বলো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হচ্ছে অক্সিজেনের। তাহলে দেখো এখানের মধ্যে কি হয়েছে? এখানের মধ্যে আমার এর তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু বি এর চেয়ে কম হয়েছে। তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে তোমার ম্যাটার নির্দেশক। কি হবে এটা? এটা হবে তোমার ম্যাটার নির্দেশক। আর যারা ম্যাটার নির্দেশক তারা কি ভাবে বলতো? তারা হচ্ছে তোমার বলয় কি করে ভাবে বলতো? তারা কি হবে ভাইয়া বলতো? তারা হবে তোমার বলয় নিষ্ক্রিয়কারী। তারা কি হবে? বলয় নিষ্ক্রিয়কারী হবে। কি হবে? তারা বলয় নিষ্ক্রিয়কারী হবে। ঠিক আছে, বলয় নিষ্ক্রিয়কারী হবে। আচ্ছা, এখন ধরো আমি তোমাকে বললাম যে একটা মানে ফিনাইলমূলক দিলাম, আর আমি এখানের মধ্যে দিলাম একটা CHO দিলাম। কি দিলাম? আমি একটা CHO দিলাম। ওকে, এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে মানে এটা অর্থপ্যারা নির্দেশক হবে নাকি ম্যাটার নির্দেশক হবে? বলো তো। দেখো, তো আমার তো এখানের মধ্যে তিনটা চলে আসে। আগে তো তোমার দুইটা ছিল, মানে দুইটা ছিল। এখন কয়টা চলে আসছে? তিনটা চলে আসছে। তাহলে দেখো আমার বাক্সের সাথে যেটা সরাসরি যুক্ত আছে সেটা হবে তোমার এ। তার মানে এ কোনটা হবে? এ হবে তোমার কার্বন। এ কোনটা হবে? এ হবে তোমার কার্বন হবে। আচ্ছা, এখন হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কে বি হবে? দেখো তুমি মাথায় রাখবা যে যখন একের অধিক থাকে তখন
যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে হবে তোমার বি। তাহলে তুমি আমাকে বলো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই তোমার কি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তার মানে অক্সিজেনটা কি হবে? অক্সিজেনটা হবে তোমার বি। আমি এটা এইভাবে লিখে দিই যে আমার কার্বন হচ্ছে তোমার এ, কার্বন হচ্ছে তোমার এ, আর অক্সিজেন কি হবে? অক্সিজেন হবে তোমার বি। তাহলে দেখো ভাইয়া যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই কি আমার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কার্বনের চেয়ে। তো যেহেতু আমার এখানের মধ্যে যে আমার এ এর তড়িৎ ঋণাত্মকতার মান বি এর চেয়ে কম, তার মানে এটা কি হবে? এটা হবে তোমার ম্যাটার নির্দেশক। আর যারা ম্যাটার নির্দেশক তারা কি হয়? তারা হয় তোমার বলয় নিষ্ক্রিয়কারী। তারা কি হয়? তারা হবে তোমার বলয় নিষ্ক্রিয়কারী হয়। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। তো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। আর যারা মেটা নির্দেশক তাদের মেটা পজিশনে কি ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে, তাদের মেটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। আচ্ছা ওকে, আচ্ছা দেখো এখন এখান থেকে কিন্তু অনেক পরিমাণ কোশ্চেন পরীক্ষাতে আসে। দেখো তো এখানে কি বলছে, তো আমি এখানে তোমাদেরকে কিছু জিনিস লিখে দিই, মানে তোমরা একটু জাস্ট মুখস্থ করে নিও, তোমরা নিজে চাইলে বাইরে করতে পারবা। সো আমি এখানে কিছু জিনিস লিখে দিই যে যদি কখন তুমি দেখো যে সিএসসি থাকে, যদি দেখো যে সিএসসি যদি থাকে কখনো, তখন সেটা হয় অর্থপ্যারা নির্দেশক। যদি কখনো তোমার এ মিনিমূলক থাকে মানে এন ইস্যু থাকে, তখন সেটা হয় তোমার অর্থপ্যারা নির্দেশক। যদি কখনো তোমার ওইস থাকে তখন সেটা হয় তোমার অর্থপ্যারা নির্দেশক। আবার যখন তোমার এখানে কি থাকবে, দাঁড়াও একটা মিনিট, এখানে যখন তোমার ওসিসি থাকবে, তখন সেটা কি হবে? সেটা হবে তোমার অর্থপ্যারা নির্দেশক। মানে তুমি চাইলে এখানে তোমার এ বি দিয়ে বাইর করতে পারো, কোনো সমস্যা নাই, এটা তোমার ইচ্ছা। ওকে, আবার তুমি মাথায় রাখবা যে যদি কখনো এমন দেখো যে CHO এটা হবে তোমার ম্যাটার নির্দেশক। যদি তুমি কখনো দেখো যে অ্যাসিডমূলক COOH এটা হবে তোমার ম্যাটার নির্দেশক। যদি তুমি কখনো দেখো CN থাকে তখন কি সেটা তোমার ম্যাটার নির্দেশক হবে। যদি তুমি কখনো দেখো NO2 থাকে তখন সেটা কি হবে? ম্যাটার নির্দেশক হবে। মানে জাস্ট তুমি চাইলে এগুলোকে এভাবে এ বি দিয়ে বাই করতে পারো, অথবা তুমি চাইলে একটু মুখস্থ রাখতে পারো আর কি, মুখস্থ রাখতে পারো। আচ্ছা, সো দেখো এখানে কি বলছে যে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক? দেখো সিএন যেটা আছে সেটা কিভাবে হতো, সেটা হচ্ছে তোমার একটা ম্যাটার নির্দেশক। সিএইচও কিন্তু একটা ম্যাটার নির্দেশক, NO2 কিন্তু একটা ম্যাটার নির্দেশক। বাট ওসিসি যেটা, এটা কি ছিল? একটা অর্থপ্যারা নির্দেশক ছিল, ওই যে আমি লিখে দিছিলাম। তোমরা চাইলে এখানে এ বি দিয়ে বাড়ি করতে পারো, এ বি দিয়ে বাড়ি করলে তোমাদের আনসার বের হবে আর কি। তো এটা মনে রাখলে তোমাদের জন্য মানে ইজিলি তোমরা বাড়ি করতে পারবে আর কি। আচ্ছা ওকে, ওকে দেখো এখন দেখো যে সাস্টে 24-25 সালে একটা কোশ্চেন আসছিল। দেখো যে আমার এই যে জিনিসগুলো আছে এগুলো মানে নির্দেশক গ্রুপ যথাক্রমে কী কী দেখো। তো COOH এটা কি একটা মেটা নির্দেশক, CN যেটা আছে সেটা তোমার একটা মেটা নির্দেশক, আর OCC যেটা আছে সেটা কি ভাইয়া বলতো? একটা অর্থপ্যারা নির্দেশক। আর NH2 যেটা আছে সেটা কি ভাইয়া বলতো? একটা অর্থপ্যারা নির্দেশক। ওই যে আমি লিখে দিয়েছিলাম, অথবা তুমি চাইলে বাড়ি করতে পারো। সো আমার ঠিক সিকোয়েন্সটা কি হবে? মেটা মেটা অর্থপ্যারা অর্থপ্যারা, মেটা মেটা অর্থপ্যারা অর্থপ্যারা। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে এ হবে। আনসার এখানে কি হবে? আনসার হবে এখানে এ হবে। ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে, গুড। ওকে, এখন বলছে নিচের কোনটি বলয় নিষ্ক্রিয়কারী? আচ্ছা, তো বলয় নিষ্ক্রিয়কারী মানে কি? সেটা কি হবে? সেটা হবে তোমার ম্যাটার নির্দেশক হবে। বলয় নিষ্ক্রিয়কারী মানে কি? সেটা তোমার হবে ম্যাটার নির্দেশক। তো এখানে ম্যাটার নির্দেশক কি আছে দেখো, এটা হচ্ছে তোমার অর্থপ্যারা নির্দেশক, এটাও অর্থপ্যারা নির্দেশক, এইটাও অর্থপ্যারা নির্দেশক, বাট এটা হচ্ছে তোমার ম্যাটার নির্দেশক। আর যারা ম্যাটার নির্দেশক তারা কি হয়? তারা হচ্ছে তোমার বলয় নিষ্ক্রিয়কারী হয়। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে। ঠিক আছে, আনসার এখানে কোনটা হবে? আনসার এখানের মধ্যে ডি হবে। আচ্ছা ওকে, এখন বলছে যে নিচের কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে? আচ্ছা, তো সক্রিয়তা হ্রাস করে কারা ভাইয়া বলতো? সক্রিয়তা হ্রাস করা হচ্ছে তোমার তারা যারা বলয় নিষ্ক্রিয়কারী। সক্রিয়তা হ্রাস করা মানে কি ভাইয়া বলতো? যারা হচ্ছে তোমার বলয় নিষ্ক্রিয়কারী, বলয় নিষ্ক্রিয়কারী। ঠিক আছে, বলয় নিষ্ক্রিয়কারী। দেখো কত পরিমাণ কোশ্চেন পরীক্ষাতে আসছে। সো বলয় নিষ্ক্রিয়কারী মানে কারা? যারা হচ্ছে তোমার ম্যাটার নির্দেশক। সো এখানে ম্যাটার নির্দেশক হিসেবে কি আছে? CHO আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার এখানের মধ্যে বি হবে। কি হবে? আনসার এখানে হবে তোমার বি হবে। আচ্ছা, একজন বলছে যে ভাই এগুলো তো মুখস্থ না। মুখস্থ না, তুমি ছিল বাইর করতে পারো, তুমি এই দিয়ে বাইর করতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমরা তো যেহেতু এখানে লিখে দিছি, মানে এগুলো আমরা মানে লিখে দিছি, এই জন্য আমরা এটাকে ডিরেক্ট লিখতেছি আর কি। আচ্ছা আচ্ছা, এখন বলছে যে বেনজিনের মনোজাতকে নিচের কোন গ্রুপ থাকলে সেটা অর্থপ্যারা পজিশনে দ্বিতীয় প্রতিস্থাপন হবে? তার মানে এটা কি হবে? এটা হবে তোমার অর্থপ্যারা নির্দেশক হবে। আমি প্রশ্নটা তোমাদেরকে বুঝাই। দেখো যে বেনজিনের মধ্যে কি হয়েছে ভাই বলতো? বেনজিনের মধ্যে কি ছিল? তোমার একটা হাইড্রোজেন ছিল। সো এই হাইড্রোজেন কি হয়েছে ভাই বলতো? হাইড্রোজেনটা তোমার একটা প্রতিস্থাপন হয়েছে, প্রতিস্থাপন হয়ে এখানের মধ্যে কোনো একটা কিছু বসছে। তার মানে এটা কি হবে? এটা হবে তোমার প্রথম প্রতিস্থাপন। আর দ্বিতীয় প্রতিস্থাপন কি হবে ভাই বলতো? এটার সাপেক্ষে অর্থপ্যারা অথবা মেটা পজিশনের মধ্যে হবে আর কি। তো অর্থপ্যারা নির্দেশক এখানে কোনটা হবে ভাই বলতো? দেখো যে NO2 যেটা আছে সেটা তোমার ম্যাটার নির্দেশক, CHO যেটা আছে তোমার সেটাও তোমার ম্যাটার নির্দেশক, COOH যেটা আছে সেটাও ম্যাটার নির্দেশক। তাহলে এখানে অর্থপ্যারা পজিশন কোনটা হবে? এ হবে। আচ্ছা, তোমরা যারা বুঝো নাই কোনো সমস্যা নাই। দেখো
যে আমরা এখানের মধ্যে কি করি দেখো, যে এনএইচআর, সো আমরা এখানে কি আছে ভাই বলতো, একটা বাক্স আছে, আমরা এখানে কি দিলাম, একটা এনএইচআর আর দিলাম। সো আমরা এটাতে সরাসরি যুক্ত হচ্ছে তোমার এন, আর এখানে হচ্ছে তোমার এইচ, আর 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 মানে কি ভাই বলতো, অ্যালকাইল গ্রুপ। ধরো আমরা অ্যালকাইল গ্রুপ হিসেবে ধরো আমরা একটা মিথাইল নিলাম, তুমি চাইলে ইথাইল নিতে পারো। ওকে, তাহলে এখানে কি কি আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে। সো তুমি আমাকে বলো তো ভাই এখানের মধ্যে আমার এ কোনটা হবে, এ হবে তোমার নাইট্রোজেন যারা সরাসরি যুক্ত আছে, আর এখানে কি আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে। সো হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে কার তড়িৎ মান বেশি, অবশ্যই কার্বনের বেশি, তার মানে কার্বন হবে তোমার বি হবে। কার্বন কি হবে, কার্বন এখানের মধ্যে বি হবে, ঠিক আছে, কার্বন হবে তোমার বি, তার মানে এটা হবে এ, এটা হবে বি। আর তুমি যদি দেখো যে মানে তড়িৎ মান পার্থক্য করে দেখো, যে নাইট্রোজেনের তড়িৎ কিন্তু কার্বনের চেয়ে বেশি, তার মানে যেহেতু এখানের মধ্যে এর তড়িৎ মান বি এর চেয়ে বেশি, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার অর্থপ্যারা নির্দেশক হবে। তো এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে এ হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, এখন দেখো ঠিক আছে, একইভাবে বলছে যে নিচের বেঞ্জিনের মনোজাতকে নিচে কোন গ্রুপ থাকলে সেটা মেটা পজিশনে দ্বিতীয় প্রতিস্থাপন হবে, তার মানে এটা কি হবে, মেটা নির্দেশক হবে। সো মেটা নির্দেশক এখানে কোনটা আছে, মেটা নির্দেশক কিন্তু একমাত্র এখানে NO2 আছে, তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে ডি। দেখো এটা 24 ছিল আসলে জাবিতে, মানে এখান থেকে এত পরিমাণ কুশন পরীক্ষাতে আসে, মানে বলার বাহিরে আর কি। সো আমি তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করাইতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, দেখো এখানে কি বলছে, যে বেঞ্জিন মূলকে নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। সো নাইট্রোমূলক মানে কি, সেটা ম্যাটার নির্দেশক, সেটা কি ভাবে বলতো, সেটা হচ্ছে তোমার ম্যাটার নির্দেশক। আর যারা ম্যাটার নির্দেশক তাদের কি ভাবে বলতো, তাদের হচ্ছে তোমার মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। সো যেহেতু এটা তোমার একটা মানে নাইট্রোমূলক যেহেতু ম্যাটার নির্দেশক, তার মানে কিভাবে বলতো, এটা মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। আচ্ছা, ওকে, এখন এখানে বলছে যে নিচের কোন যৌগটির সক্রিয়তা সর্বাধিক। আচ্ছা, তো সক্রিয়তা সর্বাধিক মানে কি ভাবে বলতো, যারা হচ্ছে, তো আমরা জানি যে যারা অর্থপ্যারা নির্দেশক তারা কি করে, বলয় সক্রিয় করে। আর যারা ম্যাটার নির্দেশক তারা কি করে, তারা কিন্তু তোমার বলয় হ্রাস করে। আচ্ছা, ওকে, এখন তুমি আমাকে বলো এখানে মধ্যে কোনটা অর্থপ্যারা নির্দেশক। আমার এটা অর্থপ্যারা নির্দেশক, তার মানে কি ভাবে বলতো, তার মানে যেহেতু সে অর্থপ্যারা নির্দেশক, তার মানে তার সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। আর এটা ম্যাটার নির্দেশক, মানে তার সক্রিয়তা সবচেয়ে কম হবে। আর এটা তো তোমার নিউট্রাল থাকবে, তাই না। আর এখানে ক্লোরিন আছে, মানে হ্যালোজেন আছে। সো হ্যালোজেন থাকলে সেটা কি করে, হ্যালোজেন থাকলে সেটা তোমার বলয় সক্রিয়তা হ্রাস করে। আচ্ছা, নেটে কি কোনো সমস্যা হচ্ছে নাকি, নেটে কোনো সমস্যা হচ্ছে? শাকিল ভাই কি আছেন, শাকিল ভাই? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, তো তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে যারা অর্থপ্যারা নির্দেশক তাদের সক্রিয়তা সবচেয়ে বেশি থাকবে, যারা অর্থপ্যারা নির্দেশক তাদের সক্রিয়তা হবে সবচেয়ে বেশি, তাদের অর্থপ্যারা হবে, মানে তাদের সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। তার চেয়ে কম হবে তোমার বেনজিন, আর তার চেয়ে কম হবে যারা ম্যাটার নির্দেশক তাদের সক্রিয়তা, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, আমার ফোনে হয়তো বা তারা একটা মিনিট দেখতেছি, আমার ফোনে কি সমস্যা হলো, আমার ফোনে তো আটকে আটকে আসতেছে, দাঁড়াও 1 মিনিট, আমি 1 মিনিটও সময় লাগবে না, দাঁড়াও আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি, দেখি আমার এখানে কি সমস্যা। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, দাঁড়াও আমি একটু অন্য ব্রাউজার দিয়ে ঢোকার ট্রাই করি, দাঁড়াও একটু, সবাই লাইনে থাকো, কেউ বের হয়েও না, ঠিক আছে। আজকে ক্লাসটা কিন্তু অনেক মজার, আজকে ক্লাসটা অনেক মজাদার। তো আশা করি সবাই ক্লাসটা একদম মনোযোগ দিয়ে করবো আর কি। দাঁড়াও, শাকিল ভাই, ভাই গিয়ে আছে নাকি, শাকিল ভাই আছেন? তুমি দাঁড়াতে পারবে না, তাহলে বসে থাকো। শাকিল ভাই নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমার ফোনে কেন চলতেছে না? আচ্ছা, আমরা কন্টিনিউ করি, ঠিক আছে। যাই হোক, আমরা কন্টিনিউ করি।
আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমরা মাথায় রাখবো যে অর্থব্যয়ের নির্দেশক যারা আছে তাদের সক্রিয়তা সবচেয়ে বেশি হবে, তার চেয়ে কম হবে তোমার বেনজিনের, তার চেয়ে কম হবে তোমার ম্যাটার নির্দেশকের। ঠিক আছে, তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। তো চলো এখন আমরা নেক্সট কোশ্চেনটাতে ঢুকি। আচ্ছা এখন আমরা দেখব যে বেনজিনের সংযোজন। ঠিক আছে, বেনজিনের সংযোজন বিক্রিয়া। আচ্ছা, তো বেনজিনের সংযোজন বিক্রিয়াটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, তো দেখো ভাইয়া আমরা এখানে কি করব, দেখো। সো বেনজিন যেটা আছে তার মধ্যে আমরা কি করব, সংযোজন করব। আচ্ছা, তো দেখো যদি আমরা এখানের মধ্যে হাইড্রোজেন সংযোজন করি, বেনজিনের মধ্যে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি, হাইড্রোজেন সংযোজন করি আমরা প্লাটিনামের উপস্থিতিতে এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তখন সেখানে কি হয়, তখন সেখানে আমাদের তোমার একটা সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? এটা সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। আচ্ছা তোমরা যারা এই কোশ্চেনটা বুঝো নাই, আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করি। ঠিক আছে, ওকে দাঁড়াও, দেখো। আচ্ছা দেখো, বেনজিন মানে কি ভাই বলতো? বেনজিন মানে হচ্ছে তোমার এরকম একটা স্ট্রাকচার থাকবে যে সিএইচ, এখানে থাকবে একটা সিএইচ থাকবে, এখানে একটা সিএইচ থাকবে, আবার এখানে একটা সিএইচ থাকবে, এখানে একটা সিএইচ থাকবে, আর এখানে একটা সিএইচ থাকবে। ঠিক আছে, ওকে দাঁড়াও, এটা সিএস থাকবে। ঠিক আছে, তো আশা করি সবাই এটা জিনিসটা বুঝতে পারছো। তারপর এখানে কি থাকবে? এটা একান্তর পাই বন্ধন থাকবে। সো একান্তর পাই বন্ধন আমি এখানে দিলাম। ওকে, এখন আমি যদি বেনজিনের সাথে কি দিয়ে ভাই বলতো, আমি বেনজিনের সাথে যদি আমি হাইড্রোজেন দেই, প্লাটিনাম দেই, আর এখানে যদি আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তখন কি ঘটনা ঘটবে দেখো। যে আমার এখানে কি আছে ভাইয়া বলতো? পাই বন্ধন আছে। কি আছে আমার এখানে মধ্যে? আমি দাঁড়াও আগে এগুলোকে কপি করে নিই, আমি আগে এটাকে একটু কপি করে নিই। ঠিক আছে, ওকে। হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা আমার কি কথা কি বেশি ফাস্ট মনে হচ্ছে কিনা আর একটু জানাও তো, বেশি কথা কি বেশি ফাস্ট মনে হচ্ছে কিনা? মানে নেটওয়ার্ক ইস্যুতে অনেক সময় দেখা গেছে যে হঠাৎ স্লো হঠাৎ ফাস্ট এমন এমন আসে আর কি, তোমরা আমাকে জানাও তো যে এমন কম এমন হয় কিনা। আচ্ছা, সো দেখো আমরা এখানে কি দিলাম, হাইড্রোজেন দিলাম, প্লাটিনাম দিলাম, আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম। তাহলে এখানে কি ঘটনা ঘটবে? এখানের মধ্যে দেখো যে আমার যতগুলো পাই বন্ধন আছে সবগুলো পাই বন্ধন ভেঙে যাবে। সো এখানের মধ্যে একটা পাই বন্ধন ভাঙলো, ভাঙার পর কি হবে ভাইয়া বলতো? ভাঙার পর আমার এইটার একটা হাত ফাঁকা হবে, আমার এইটার একটা হাত ফাঁকা হবে। ফাঁকা হাতের মধ্যে আমরা কাকে বসাবো? এইচ বসাবো। এখানে কাকে বসাবো? আমরা এইচ কে বসাবো। এখানে দেখো একটা একটা পাই বন্ধন ভাঙলাম, এখানে একটা পাই বন্ধন ভাঙলাম, ভাঙার পর এখানে কি পাবো? একটা ফাঁকা হাত পাবো, এখানে একটা ফাঁকা হাত পাবো। এখানে একটা হাইড্রোজেন দিলাম, আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম। আবার দেখো এখানে আমাদের কি করলাম, আমি এখানে আমাদের একটা পাই বন্ধন ভাঙলাম, তাহলে কি হবে? তাহলে এখানে আমাদের আমার এখানে একটা হাত ফাঁকা হবে, আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে দিলাম আমি একটা হাইড্রোজেন দিলাম। সো দেখো এখানে আমাদের আমরা কি পাইছি? এখানের মধ্যে আমরা পাইছি যে CH2, CH2, তারপর এখানে কি পাইছি আমরা? CH2 পাইছি, তারপর এখানের মধ্যে আমরা CH2 পাইছি, তারপর এখানের মধ্যে আমরা CH2 পাইছি, তারপর এখানের মধ্যে আমরা একটা CH2 পাইছি, তারপর এখানে কি পাইছি? আমরা একটা CH2 পাইছি। সো এই যে দেখো এটা কি আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, আর এটা হচ্ছে তোমার একটা সাইক্লিক যৌগ। সো এটাকে আমরা কি বলবো? 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন, মানে চারটি যৌগ 6 কার্বন বিশিষ্ট, এই জন্য আমরা এটাকে বলবো সাইক্লোহেক্সেন বলবো। সো সাইক্লোহেক্সেনকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি। তো এটা ছিল আমাদের সাইক্লোহেক্সেন। ঠিক আছে, সাইক্লোহেক্সেন। তার মানে আমরা যদি বেনজিনের মধ্যে যদি আমরা হাইড্রোজেন দিই, প্লাটিনাম দিই, আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তখন সেখান থেকে কি উৎপন্ন হবে? তখন সেখান থেকে কিন্তু একটা তোমার সাইক্লোহেক্সেন উৎপন্ন হবে। ঠিক একইভাবে যদি আমরা এখানের মধ্যে কি দিই, আমরা এখানের মধ্যে ক্লোরিন দিই, সাথে আমরা ইউভি লাইট দিই, সাথে যদি আমরা এখানের মধ্যে মানে ক্লোরিন আর ইউভি লাইট দিই, তখন কি হবে? যে ক্লোরিন ইউভি লাইট মানে কি ভাবে বলতো? ইউভি লাইট দেওয়া মানে এখানে অনেক বেশি এনার্জি দেওয়া। কারণ আমরা জানি যে ই সমান সমান কি জানি আমরা, ওই যে গুণগত রসায়নে পড়ছিলাম যে ই সমান সমান হচ্ছে তোমার HC ডিভাইডেড বাই ল্যামডা। ই সমান সমান কি? এই সমান সমান কি? AC ডিভাইড বাই ল্যামডা। সো আমরা জানি যে ইউভি লাইটের তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম থাকে। সো তরঙ্গ দৈর্ঘ্য যদি অনেক কম থাকে, তখন কি হয়? যে আমার এনার্জি অনেক বেশি হয়, বেশি হয়। সো এনার্জি অনেক বেশি হলে কি হবে ভাইয়া বলো তো? এখানে যতগুলো দুর্বল বন্ধন আছে সবগুলো দুর্বল বন্ধন ভেঙে যাবে। সো আমরা এখানে সবগুলো দুর্বল বন্ধনকে ভেঙে দিলাম। ওকে, তাহলে দেখো আমি এখানে একটা দুর্বল বন্ধন ভাঙলাম, তাহলে কি হবে? আমার এটা একটা হাত ফাঁকা হবে, ফাঁকা হাতের মধ্যে আমরা কাকে বসাবো? এখানে বসাবো ক্লোরিন, আমরা এখানে বসাবো ক্লোরিন বসাবো। আমি এখানের মধ্যে একটা বাই বন্ধন ভাঙলাম, তাহলে কি হবে? আমার এইটা একটা হাত ফাঁকা হবে, এটা একটা হাত ফাঁকা হবে। ফাঁকা হাতের মধ্যে আমরা কাকে বসাবো? ক্লোরিনকে বসাবো। আবার দেখো যে আমরা এখানে একটা পাই বন্ধনকে ভাঙলাম, ভাঙার পর কি হবে? আমার এইটার একটা হাত ফাঁকা হবে, এখানে একটা ক্লোরিন দিলাম, আমি এখানে একটা ক্লোরিন দিলাম। ঠিক আছে, ওকে। তো দেখো আমরা এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি মানে একটা বাক্স হিসেবে দিতে পারি। ঠিক আছে, একটা বাক্স হিসেবে দিতে পারি, আমরা এটাকে কিন্তু একটা বাক্স হিসেবে দিতে পারি। আর এখানে কি আছে? প্রতিটা কার্বনে কিন্তু একটা করে ক্লোরিন আছে,
আচ্ছা, কি বলছে, অনেকে বলছে যে যে কথা দুই গুণ স্পিডে আসতেছে হঠাৎ। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে আমার নেটের সমস্যা। দাঁড়াও একটা মিনিট, তোমরা লাইনে থাকো সবাই, কেউ যায় না, আমি একটু এটা ঠিক করি। শাকিল ভাই কি আছেন? দাঁড়াও একটা মিনিট। হুম, দাঁড়াও এখানে আমি একটু চেক দিই এটা কি সমস্যা হলো এটা হঠাৎ করে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে কন্টিনিউ করি। ঠিক আছে, আমার ফোনের সমস্যা করতেছে, দাঁড়ান ভাই, আমি একটা ফোন নিয়ে আসি, দাঁড়ান আমি অন্য একটা ফোন নিয়ে আসি। হুম, আচ্ছা ভাই দাঁড়ান একটা মিনিট, আমি 2 মিনিট ব্রেক দিয়ে আমি একটা কি নিয়ে আসি, আমি একটা ফোন নিয়ে আসি, অন্য একটা ফোন নিয়ে আসি। ওকে, আচ্ছা দুঃখিত আমি, একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা এখন আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা একটু কন্টিনিউ করি আস্তে আস্তে। আচ্ছা, সো আমরা কিন্তু এখানে ছিলাম, তাহলে দেখো যে আমার এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার একটা বাক্স দিতে পারি, আর এখানে প্রতিটা কার্বনে কি আছে, একটা করে ক্লোরিন আছে। সো যেহেতু এখানে একটা করে ক্লোরিন আছে, তার মানে এটাকে আমরা এইভাবে দিতে পারি যে, এটাকে আমরা এইভাবে দিতে পারি যে এখানে দিলাম একটা ক্লোরিন, এটাকে এখানে দিলাম একটা ক্লোরিন, 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 তারপরে এখানে দিলাম আমি একটা ক্লোরিন। সো এই যে জিনিসটাকে লিখছি এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গ্যামাক্সিন বলি। কি বলি আমরা, এটাকে গ্যামাক্সিন বলি।
গ্যামাক্সিন বলি, অথবা অনেকে আমরা এটাকে লিন্ডেন বলি, ঠিক আছে, লিন্ডেন, ঠিক আছে, ওকে, এটা কীটনাশক আমরা ইউজ করি। আচ্ছা, সো তোমরা আমাকে বলতো এটা আণবিক সংকেত কী হবে, দেখো এখানে কার্বন আছে হচ্ছে তোমার 6টা, তার মানে আমরা দিব এটাকে C6 দিব, ওকে। হাইড্রোজেন কয়টা আছে 6টা আছে, তার মানে এখানে দেবো H6 দিব। ক্লোরিন কয়টা আছে 6টা আছে, তার মানে এটা হবে তোমার Cl6 হবে। তাহলে গ্যামাক্সিনের সংকেত কী হবে, তার মানে গ্যামাক্সিনের সংকেত কী হবে C6H6Cl6, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, এখন আসি আমরা যে বেনজিনের ওজনীকরণ করব। সো ওজনীকরণটা আমরা কীভাবে করব, ওজন দিব, জিঙ্ক দিব, আর সাথে আমরা এখানে কী দেবো, আমরা এখানের মধ্যে পানি দেবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো ওজনীকরণটা আমরা কীভাবে করবো ভাইয়া বলতো, আমরা কিন্তু একটা ট্রিক্স শিখাইছিলাম। ট্রিক্স কী বলছিলাম ভাইয়া বলতো, যে যেখানে ডাবল বন্ধন সেখানে কী দেবো, সেখানে আমরা একটা প্লাস দিব। তো যেখানে ডাবল বন্ধন সেখানে আমি একটা প্লাস দিলাম, তারপর প্লাস দেওয়ার পর আমরা এই কার্বনের মধ্যে একটা অক্সিজেন যুক্ত করবো, আমরা এই কার্বনের মধ্যে একটা অক্সিজেন যুক্ত করবো। আবার দেখো যে আমার এখানে একটা ডাবল বন্ধন আছে। সো ডাবল বন্ধন আছে মানে কি ভাইয়া বলতো, আমরা এখানে একটা মুছে দিব, মুছে দিয়ে এখানে একটা প্লাস দিব, প্লাস দেওয়ার পর কী করবো, আমরা এই কার্বনে একটা অক্সিজেন যুক্ত করবো, আর এই কার্বনে একটা অক্সিজেন যুক্ত করবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে দেখো যে আমার এখানে কি আছে, ডাবল বন্ধন আছে। সো ডাবল বন্ধন কী করবো, আমরা মুছে দিব, মুছে দেওয়ার পর এখানে কী পাবো, মুছে দেওয়ার পর এখানের মধ্যে আমরা একটা প্লাস পাবো, কী পাবো, একটা প্লাস পাবো। তারপর আমরা এখানে কী করবো, তারপর এখানের মধ্যে মানে যেখানে মুছে দিয়েছি ওইখানে আমরা কী করবো, অক্সিজেন দুইটাকে যুক্ত করে দেবো, এখানে দেবো একটা অক্সিজেন, এখানে দেবো একটা অক্সিজেন। তাহলে দেখো আমরা এখানে কী পাইছি, দেখো যে এখানে পাইছি দেখো CHO সিঙ্গেল বন্ধন CHO প্লাস CHO সিঙ্গেল বন্ধন CHO প্লাস CHO সিঙ্গেল বন্ধন CHO পাইছি। তাহলে এখানে আমরা কি পাইছি ভাইয়া বলতো, এখানে পাইছি আমরা 3টা CHO সিঙ্গেল বন্ধন CHO পাইছি। সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গ্লাইওক্সাল। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গ্লাইওক্সাল বলি। কি বলি আমরা এটাকে, এটাকে আমরা বলি গ্লাইওক্সাল, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। এটা কিন্তু আমরা ওজনীকরণে দেখাইছিলাম। আচ্ছা, ওকে, আর তুমি একটা জিনিস মাথায় রাখবে এখানের মধ্যে, যে আমরা বেনজিনের সাথে যদি আমরা ব্রোমিন দিই, মানে তোমার ব্রোমিনের সংযোজন মানে CCl4 উপস্থিতিতে, অথবা যদি আমরা এখানের মধ্যে কী দিই, KMnO4 দিই, সাথে আমরা KOH দিই, তখন এখানে কোনো বিক্রিয়া হবে না, এটাকে এখানে কোনো বিক্রিয়া হবে না। মানে এখানে যদি আমরা অসম্পৃক্ত মানে পরীক্ষা করতে চাই, এখানে কোনো বিক্রিয়া হবে না। এই জন্য আমরা বেনজিনকে কী বলি, বেনজিনকে আমরা বলি বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। এটাকে আমরা কি বলবো, বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ বলবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, যারা বুঝো না ক্লাসটা রিপিট দেখে নিও, ঠিক আছে, ওকে। এটা কিন্তু আমরা ওজনীকরণের বিক্রিয়াতে বুঝাইছিলাম তোমাদেরকে। আচ্ছা, এখন আসি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা বেনজিনের প্রতিস্থাপন কীভাবে করতে হয় সেই বিক্রিয়াটা আমরা একটু বোঝা ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো দেখো বেনজিন আছে মানে কি, এখানে কি একটা বাক্স আছে, তার সাথে কি আছে, একটা হাইড্রোজেন আছে, ওকে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানে কি আছে, এখানের মধ্যে আমার একটা কার্বন আছে, কি আছে, আমার এখানে একটা কার্বন আছে। কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই কার্বনের তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি, তার মানে আমার এই বাক্সটা হবে তোমার মাইনাস, আর এই হাইড্রোজেনটা কি হবে, প্লাস হবে। আমি আবার বলি, দেখো যে এখানে কি আছে, কার্বন আছে, এখানেও কার্বন আছে, প্রতিটা কর্নারে একটা করে কার্বন আছে। তাহলে এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে আমার কার্বনের তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি, তার মানে এটা হবে তোমার মাইনাস, আর এটা কি হবে, প্লাস হবে। এখন আমরা কি করব, আমরা এখানের মধ্যে যে মানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবো, কি করবো, আমরা এখানের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবো। আচ্ছা, তো প্রতিস্থাপন বিক্রিয়াতে ধরো আমরা সাপোজ প্রথমে কি দিলাম, আমরা দিলাম ধরো ক্লোরিন দিলাম, ঠিক আছে, কি দিলাম, আমরা ক্লোরিন দিলাম, ওকে। আচ্ছা, ওকে, তো তুমি মাথায় রাখবা যে যেখানে আমরা ক্লোরিন দিব সেখানে আমরা কি দেব, AlCl3 দেব, কি দেব, আমরা AlCl3 দেব, শুষ্ক AlCl3 দেব, শুষ্ক AlCl3 দিব। আচ্ছা, ওকে, এখন তুমি মাথায় রাখবা যে শুষ্ক AlCl3 যারা আছে সে কি করে, সে তোমার ইলেকট্রোফাইল তৈরি করে, ঠিক আছে, সে কি করে, তোমার ইলেকট্রোফাইল তৈরি করে, ইলেকট্রোফাইল তৈরি করে, ঠিক আছে, ইলেকট্রোফাইল তৈরি করে। আচ্ছা, ওকে, ওকে, সো এখন দেখো ভাইয়া যে আমার এখানে ক্লোরিন আছে মানে কি, এখানে কি আছে, দুইটা ক্লোরিন আছে, তার মানে এখানে একটা ক্লোরিন হবে তোমার প্লাস, একটা হবে তোমার মাইনাস হবে। সো এখানে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা যাবে তোমার এই প্লাসের সাথে, আর এই প্লাসটা যাবে এই মাইনাসের সাথে। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে কিন্তু আমরা পাবো যে বাক্স থাকবে, বাক্সের সাথে আমরা কি পাবো, বাক্সের সাথে আমরা পাবো একটা ক্লোরিন পাবো, কি পাবো, আমরা ক্লোরিন পাবো। আর এখানে H কি করবে, একটা সিএল কে নিয়ে কি বানাবে, HCl বানাবে, কি বানাবে, একটা HCl বানাবে। তোমরা কি একটু বুঝছো কিনা একটু আমাকে জানাও তো, বুঝছো কিনা? আচ্ছা, যারা বুঝো না কোনো সমস্যা নেই, আমরা একটু বোঝার ট্রাই করে দেখো। যে ধরো আমরা যদি এখানে আমাদের কি দিই, CH3Cl দিই, ঠিক আছে, ওকে। তো CH3Cl যদি দিই, তার মানে কি বলছি, যেখানে আমরা ক্লোরিন দিব সেখানে কি দেবো, আমরা শুষ্ক AlCl3 দেবো, কি দেবো, আমরা শুষ্ক AlCl3 দেবো।
আচ্ছা, তো এখন তুমি আমাকে বলো এখানে তোমার প্লাস মাইনাস আছে, আর সিএসসিটা হবে তোমার প্লাস আর ক্লোরিনটা হবে তোমার মাইনাস হবে, তাই না? ওকে, সো এখানে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে। তো প্লাস মাইনাস থাকলে এখানে কি হবে, তোমার প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তার মানে এই মাইনাসটা আসবে তোমার এই প্লাসের সাথে, আর এই প্লাসটা আসবে তোমার এই মাইনাসের সাথে। তাহলে এখানে কি পাবো আমরা, এখানে আমাদের পাবো একটা বাক্স পাবো, বাক্সের সাথে কে যুক্ত হবে, বাক্সের সাথে তোমার একটা সিএসসি যুক্ত হবে, কি যুক্ত হবে, তোমার সিএসসি যুক্ত হবে। আর এখানে কি পাবো আমরা, এইচ এবং সিএল মিলে কি পাবো আমরা, এইচসিএল পাবো। তো দেখো এখানে বাক্সের সাথে সিএসসি থাকলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি টোলুইন বলি। কি বলি আমরা সেটাকে আমরা বলি টোলুইন বলি, ঠিক আছে? সেটাকে আমরা টোলুইন বলি, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। এখন আমরা যদি এটার সাথে কি করি, আমরা এটার সাথে যদি একটা অ্যাসিটাইল ক্লোরাইড দিই, সো অ্যাসিটাইল ক্লোরাইড মানে কিভাবে বলতো, CH3 C ডাবল বন্ড ও, তারপর এখানে কি দিলাম আমরা, Cl দিলাম। সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যাসিটাইল ক্লোরাইড বলি। আচ্ছা, তো তুমি আমাকে বলো কার্বন এবং ক্লোরিনের মধ্যে কার তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই ক্লোরিনের বেশি, তার মানে ক্লোরিনটা হবে তোমার মাইনাস, এটা হবে তোমার প্লাস। ওকে, তাহলে এই অংশটা হবে তোমার প্লাস, এই অংশটা হবে তোমার মাইনাস। আর যেখানে ক্লোরিন থাকবে সেখানে আমরা কি দেবো, সেখানে আমরা দেবো শুষ্ক AlCl3 দেবো। কি দেবো আমরা সেখানে, শুষ্ক AlCl3 দিব। আচ্ছা, এখন দেখো ভাইয়া যে আমার এখানে মাইনাস যেটা আছে, মাইনাসের সাথে কে বসবে, এই প্লাসটা বসবে। তাহলে এখানে কি পাবো আমরা, এখানে আমাদের পাবো একটা বাক্স, আর এখানে কি যুক্ত হবে তোমার সি। দেখো প্লাস কার সাথে আছে, কার্বনের সাথে আছে, তার মানে এখানে কার্বন যুক্ত হবে। কার্বনের এক হাতে দেখো কি আছে, CH3 আছে, আর আরেক হাতে কি আছে ভাইয়া বলতো, আরেক হাতে আছে তোমার ডাবল বন্ধন ন। সো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ্যাসিটাইল ক্লোরাইড। সো যেহেতু আমার বাক্সের সাথে একটা অ্যাসিটাইল গ্রুপ যুক্ত হয়েছে, দেখো এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে বলবো আমরা অ্যাসিটাইল বা অ্যাসাইল গ্রুপ। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ্যাসাইল গ্রুপ, এই অংশটাকে আমরা বলবো অ্যাসাইল গ্রুপ। সো বেনজিনের সাথে যেহেতু আমার অ্যাসাইল গ্রুপটা যুক্ত হয়েছে, এই জন্য আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো AC2 ফেনন বলবো। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো AC2 ফেনন বলবো, AC2 ফেনন বলবো, ঠিক আছে? ওকে ওকে। এখন ধরো আমরা এখানের মধ্যে যদি এমনটা দিই যে HNO3 মানে নাইট্রিক অ্যাসিড দিই, আর এখানে H2SO4 দিই, তাহলে এখানে কি ঘটনা ঘটবে বলো তো ভাইয়া? যে আমরা জানি নাইট্রিক অ্যাসিড হচ্ছে তোমার H2SO4 এর তুলনায় দুর্বল। তাহলে এই যে HNO3 আছে এটা কি ভাইয়া বলো তো, বেজ হিসেবে কাজ করবে। আর বেজ হিসেবে কাজ করা মানে এখানে কি দিবে, OH মাইনাস দিবে, আর সাথে এখানে কি দিবে তোমার NO2 প্লাস দিবে। কি দিবে এখানে, NO2 প্লাস দিবে। ওকে, তাহলে দেখো এখানে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে, তাহলে কি হবে আমার বাক্স হচ্ছে তোমার মাইনাসের সাথে কাকে বসাবো আমরা, প্লাসকে বসাবো। তার মানে বাক্স দিলাম, বাক্সের সাথে আমরা কাকে বসাবো, বাক্সের সাথে আমরা এখানের মধ্যে NO2 কে বসাবো। কাকে বসাবো আমরা, NO2 কে বসাবো। আর এই H এবং OH মিলে কি তৈরি করবে, H এবং OH মিলে তোমার H2O তৈরি করবে। কি তৈরি করবে, H2O তৈরি করবে। সো এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো নাইট্রোবেনজিন। কি বলবো আমরা এটাকে, এটাকে আমরা বলবো নাইট্রোবেনজিন বলবো। কি বলবো আমরা এটাকে, নাইট্রোবেনজিন বলবো। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে মধ্যে কি দিই ভাইয়া বলতো, আমরা এখানের মধ্যে যদি H2SO4 দিই, আর এখানে যদি আমরা SO3 দিই, এটা কিন্তু আমরা একদম থার্ড ক্লাসে পড়াইছিলাম। সো SO3 এর উপস্থিতিতে আমার H2SO4 কি হবে, SO3 এর উপস্থিতিতে কিন্তু আমার H2SO4 বেজ হিসেবে কাজ করবে। সো বেজ হিসেবে কাজ করবে মানে কি, সে কি দিবে, OH মাইনাস দিবে, সাথে এখানে কি দিবে তোমার SO3H প্লাস দিবে, SO3H প্লাস দিবে। তাহলে দেখো যে আমার বাক্স হচ্ছে মাইনাসের সাথে কাকে বসাবো আমরা, এই প্লাসকে বসাবো, আর এই প্লাসের সাথে আমরা এই মাইনাসকে বসাবো। সো দেখো ভাইয়া যে আমরা এখানের মধ্যে কি পাবো, একটা বাক্স পাবো, বাক্সের সাথে আমরা এখানে কি পাবো, বাক্সের আমরা পাবো এখানে SO3H পাবো। কি পাবো আমরা, SO3H পাবো। সো এখন দেখো এখানে আমরা কি করছি, আমরা এখানের মধ্যে ক্লোরিন যুক্ত করছি। সো যেহেতু আমরা এখানে ক্লোরিন যুক্ত করছি, তার মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, এই বিক্রিয়াটাকে আমরা বলবো ক্লোরিনেশন বিক্রিয়া। কি বলবো আমরা এটাকে বলবো ক্লোরিনেশন বিক্রিয়া বলবো। এখন দেখো এখানের মধ্যে আমরা কি যুক্ত করছি, C3 যুক্ত করছি। তো C3 মানে কি, এটা একটা অ্যালকাইল গ্রুপ। সো যেহেতু আমরা এখানে বাক্সের মধ্যে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত করছি, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ্যালকাইলেশন বিক্রিয়া। আমরা কি বলবো এটাকে আমরা বলবো অ্যালকাইলেশন বিক্রিয়া বলবো, ঠিক আছে? ওকে, আবার দেখো যে আমরা যখন মানে বাক্সের মধ্যে যখন আমি এখানে অ্যাসাইল গ্রুপ যুক্ত করছি, তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অ্যাসাইলেশন বিক্রিয়া। কি বলবো আমরা এটাকে আমরা বলবো অ্যাসাইলেশন বিক্রিয়া বলবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আবার দেখো এখানে যেহেতু আমি নাইট্রোমূলক বসাইছি, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো নাইট্রেশন বিক্রিয়া বলবো। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো নাইট্রেশন বলবো। এখানে যেহেতু আমি সালফোনিক গ্রুপ বসাইছি, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সালফোনেশন বিক্রিয়া। কি বলবো আমরা এটাকে আমরা বলবো সালফোনেশন বিক্রিয়া, ঠিক আছে? তো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে? একদম মানে খুবই ইজি জিনিস ছিল। আচ্ছা, তো এখন দেখো কি বলছে যে বেনজিনের নাইট্রেশনের জন্য
কোন নাইট্রেটিং এজেন্ট লাগে। সো বেনজিনের নাইট্রেশন মানে কি ভাই বলতো, এখানে কি থাকবে, একটা বেনজিন থাকবে, বেনজিনের মধ্যে আমরা কি করবো, একটা NO2 যুক্ত করবো। ওকে, এখন এই NO2 যুক্ত করার জন্য আমার কি লাগবে বলো তো ভাইয়া? তোমরা অনেকে বলবা যে ভাই এখানে যেহেতু NO2 আছে তাহলে তো আনসার NO2 হবে, বাট NO2 আনসার হবে না। দেখো বেনজিনের নাইট্রেশনের জন্য মানে এখানে আমার বাক্সের মধ্যে NO2 ঢুকানোর জন্য আমার কি লাগে, এখানে NO2 প্লাস লাগে না, NO2 প্লাস লাগে আমার নাইট্রেশন করার জন্য। তো আমার এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে NO2 প্লাস হবে, আনসার এখানে কোনটা হবে, NO2 প্লাস হবে, ঠিক আছে। ওকে ওকে, তার মানে এটা কি হবে, NO2 প্লাস হবে। আচ্ছা, এখন দেখো কি বলছে যে অনাদ্র, অনাদ্র মানে শুষ্ক HCl3 এর উপস্থিতিতে বেনজিনের সাথে এসিটাইল ক্লোরাইড বিক্রিয়া কি উৎপন্ন হয়। এই বলো, আমরা এখানে পড়াইছি কিন্তু, দেখো বেনজিনের সাথে যদি আমরা শুষ্ক HCl3 দিই আর আমরা যদি এখানে এসিটাইল ক্লোরাইড যুক্ত করি তখন সেখানে কি উৎপন্ন হয়, তখন সেখানে কিন্তু SO2 ফেনন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, AC2 ফেনন উৎপন্ন হয়। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার বি। আনসার কোনটা হবে, আনসার হবে তোমার বি, AC2 ফেনন হবে, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, এখন কি বলছে যে অনাদ্র HCl3 এর উপস্থিতিতে, অনাদ্র HCl3 এর উপস্থিতিতে আমরা কি করব, এখন বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইড যুক্ত করব, ঠিক আছে, বেনজোইল ক্লোরাইড যুক্ত করব। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাবো, দেখো। সো আমরা এখানে কি নেব ভাইয়া বলতো, আমরা এখানের মধ্যে বেনজিন নেব, বেনজিন নেব। ওকে, আর বেনজোইল ক্লোরাইড মানে কি ভাইয়া বলতো, বেনজোইল ক্লোরাইড মানে এখানে কি থাকবে, একটা বেনজিন মূলক থাকবে, তার সাথে এটা কি থাকবে, এটা ক্লোরিন থাকবে, কি থাকবে, এটা ক্লোরিন থাকবে। আর যেখানে ক্লোরিন থাকবে সেখানে কি নিব আমরা, শুষ্ক HCl3 নেব। কি নিব আমরা, শুষ্ক HCl3 নেব। আচ্ছা, তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটে, দেখো। সো বেনজিনকে কি আমি একটা হাইড্রোজেন কি বের করে লিখতে পারি না, একটা হাইড্রোজেনকে বের করে লিখতে পারি। সো এখানে কি আছে, একটা কার্বন আছে, এখানে কার্বন আছে, আর এখানে কি আছে, হাইড্রোজেন আছে। সো কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বনের তড়িৎচুম্বকতার মান বেশি, তার মানে কার্বনটা কি হবে, কার্বনটা হবে তোমার মাইনাস হবে, আর হাইড্রোজেনটা হবে তোমার প্লাস হবে। আবার দেখো এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে আমার কার্বন আছে, কার্বন আছে, আবার এখানের মধ্যে কি আছে, ক্লোরিন আছে। সো কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎচুম্বকতার মান বেশি, তার মানে ক্লোরিনটা কি হবে, ক্লোরিনটা হবে তোমার মাইনাস, আর এটা কি হবে, প্লাস হবে, তাই না। আচ্ছা ওকে ওকে ওকে, এখন দেখো ভাইয়া যে আমার এখানে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে, তাহলে দেখো এই মাইনাসটা কি আমার এই প্লাসের সাথে বসবে, তার মানে এখানে কি পাবো, আমরা এখানে পাবো একটা বেনজিন পাবো, এখানে একটা বেনজিন পাবো। বেনজিনের সাথে কি যুক্ত হবে, বেঞ্জিনের সাথে কি যুক্ত হবে, বেঞ্জিনের সাথে কিন্তু তোমার একটা আরেকটা বেঞ্জিন মূলক যুক্ত হবে, বেঞ্জিনের সাথে তোমার একটা, আচ্ছা আমি এটাকে নিচে লিখি, ঠিক আছে, বেঞ্জিনের সাথে তোমার আরেকটা বেঞ্জিন মূলক যুক্ত হবে, বেঞ্জিনের সাথে আরেকটা বেঞ্জিন মূলক যুক্ত হবে। সো এই যে জিনিসটা আছে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বেনজোফেনন বলি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বেনজোফেনন বলি। তার মানে আমরা যদি বেঞ্জিনের সাথে বেনজোইল ক্লোরাইড যুক্ত করি তখন সেখানে আমরা কি বলি পাই, সেখানে আমরা কিন্তু বেনজোফেনন পাই। কি পাই আমরা, বেনজোফেনন পাই। আচ্ছা, এখন দেখো কি বলছে যে C6H6 এটাকে আমরা কি করছি, নাইট্রেশন করছি। আচ্ছা, তো C6H6 মানে এখানে কি আছে, একটা বেনজিন আছে, বেনজিন আছে। ওকে, সো বেনজিনকে যদি আমরা এখানে নাইট্রেশন করি, HNO3 দেই, সাথে আমরা এখানে যদি আমরা H2SO4 দিই তখন এখানে কি হবে, এখানে কিন্তু তোমার একটা নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। দেখো এখানে কি উৎপন্ন হবে, দেখো যে আমার এখানে কি উৎপন্ন হবে, একটা নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। সো আমরা এখানে নাইট্রোবেনজিন দিলাম, আমরা এখানের মধ্যে নাইট্রোবেনজিন দিলাম। ওকে, নাইট্রোবেনজিন দিলাম, ঠিক আছে। ওকে, নাইট্রোবেনজিন দিলাম। ওকে, এখন নাইট্রোবেনজিনের মধ্যে যদি আমরা কি দিই, 10+HCl দিই, 10+HCl দিই। সো আমরা এটা গত ক্লাসে পড়েছিলাম যে নাইট্রোবেনজিনের মধ্যে আমরা 10+HCl দিলে সেটা কি হবে, তোমার হাইড্রোজেন দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে এখানে কি পাবো, আমরা এখানের মধ্যে কিন্তু একটা এনিলিন পাবো। কি পাবো, একটা এনিলিন পাবো, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো যে আমার এটা হচ্ছে তোমার একটা এক্স, আর এটা হচ্ছে কিভাবে বলতো, এটা হচ্ছে তোমার ওয়াই। ওকে, এখন বলছে যে নিচের কোন ক্রমটি সঠিক, মানে সক্রিয়তার ক্ষেত্রে বা ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক। সো আমরা জানি যে অর্থপ্যারা নির্দেশক যেটা আছে তাদের সক্রিয়তা সবচেয়ে বেশি, তার চেয়ে কম হবে তোমার বেনজিন, আবার তার চেয়ে কম হবে কোনটা, তার চেয়ে কম হবে তোমার ম্যাটার নির্দেশক। ওকে, এখন দেখো এখানে কি আছে, বেনজিন আছে, আর এখানে কি আছে ভাইয়া বলতো, নাইট্রোবেনজিন আছে, আর এখানে কি আছে, এনিলিন আছে। আচ্ছা আমি এটা একটু এই জায়গাটা একটু সুন্দর করে লিখে দিই। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার NH2 যেটা আছে এটা কি একটা অর্থপ্যারা নির্দেশক, তার মানে এটার সক্রিয়তা সবচেয়ে বেশি হবে, এটার সক্রিয়তা সবচেয়ে বেশি হবে, তাই না, এটার সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। তার চেয়ে কম হবে কোনটা, তার চেয়ে কম হবে কিন্তু বেনজিনের, তার চেয়ে কম হবে কোনটা, তার চেয়ে কম হবে কিন্তু বেনজিনের, আর তার চেয়ে কম কোনটা হবে, মানে ম্যাটার নির্দেশকের। সো N2 যেটা আছে সেটা কি একটা ম্যাটার নির্দেশক, তাহলে এখানে আনসার কোনটা হবে, দেখো তো আমার আনসার এখানের মধ্যে কিন্তু দেখো যে এটার সাথে কোনটা ম্যাচ করে, দেখো যে আমার দেখো যে এটা হচ্ছে আমার ওয়াই, তাই না, তার মানে এখানে ওয়াই হবে, তারপর বেনজিন মানে এখানে কি আছে, C6H6 আছে, আর এখানে কি আছে ভাইয়া বলতো, এটা হচ্ছে তোমার এক্স আছে। সো আমার ওয়াইটা হবে সবচেয়ে বেশি, তারপর হবে তোমার C6H6 হবে, তারপর এখানে কি হবে, তারপর হবে তোমার এক্স হবে। সো এটার সাথে কোন অপশনটা ম্যাচ করে, এটা কিন্তু আমার সি নাম্বার অপশনটা ম্যাচ করে, তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। আনসার এখানে কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। আচ্ছা
এখন আসি আমরা যে টলুইন প্রস্তুতি করব আমরা কি করব এখন টলুইন প্রস্তুতি করব। আচ্ছা, তো টলুইন মানে কিভাবে বলো তো? টলুইন মানে হচ্ছে তোমার এখানে কি থাকবে, একটা বাক্স থাকবে বা বেঞ্জিন মূলক থাকবে, তার সাথে কি থাকবে, তার সাথে একটা তোমার সিএসসি থাকবে, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি টলুইন বলি, তাই না? আচ্ছা ওকে, তো এখন আমরা টলুইনকে কিভাবে প্রস্তুতকরণ করতে পারি। আচ্ছা তোমরা আমাকে বলো তো যে তোমাদের কি বোরিং লাগতেছে কিনা, নাকি মোটামুটি ভালোই লাগতেছে, একটু জানাও তো আমাকে, একটু সবাই আমাকে জানাও। আচ্ছা, তো টলুইন প্রসেসটা আমরা একটু দেখার ট্রাই করে দেখো। তো দেখো টলুইনকে আমরা কীভাবে বানাতে পারি, বেঞ্জিনের মাধ্যমে বানাতে পারি। ওই যে একটুকে আমরা দেখছিলাম যে আমরা কী করেছিলাম ভাইয়া বলতো, আমরা বেঞ্জিন নিয়েছিলাম, বেঞ্জিনের সাথে কী করেছিলাম ভাইয়া বলতো, বেঞ্জিনের সাথে আমরা একটা কি নিয়েছিলাম, একটা মিথাইল ক্লোরাইড নিয়েছিলাম, CH3Cl নিয়েছিলাম। আর আমরা এখানে কি দিয়েছিলাম, যেখানে ক্লোরিন দেখবো সেখানে কি দেবো আমরা, শুষ্ক AlCl3 দেবো, শুষ্ক AlCl3 দেবো। তাহলে দেখো বেঞ্জিনকে কিন্তু আমরা এইভাবে একটু ভেঙে লিখতে পারি যে এখানে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে দেখো কার্বন, এখানে আছে একটা তোমার কার্বন, এখানে কি আছে, একটা কার্বন আছে, আর এখানে কি আছে, হাইড্রোজেন আছে। সো কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বনের তড়িৎ মান বেশি, তার মানে কার্বন হবে তোমার মাইনাস, আর এটা কি হবে, প্লাস হবে। তার মানে বাক্স যেটা আছে, বাক্সটা হবে তোমার মাইনাস, আর এটা হবে প্লাস। আর এখানে কি ছিল, এটা ছিল তোমার প্লাস, এটা ছিল তোমার মাইনাস। তাহলে এই বাক্স যেটা আছে মাইনাসটা কার সাথে বসবে, মাইনাসটা কিন্তু তোমার এই প্লাসের সাথে বসবে। তাহলে এখানে কি পাবো আমরা, বাক্স পাবো, সাথে আমরা একটা CH3 পাবো, আর এখানে কি পাবো আমরা, একটা HCl পাবো। তাহলে দেখো তো আমরা যে বেনজিন থেকে কি আমরা একটা তোমার টলুইন বানাতে পারি, বেনজিন থেকে আমরা টলুইন বানাতে পারি, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখবো আমরা যে উর্স-ফিটিক বিক্রিয়া। আচ্ছা, তো তোমরা যারা অ্যালকাইন এই বিক্রিয়াগুলো পড়ছিলা, তোমাদের কি উর্স বিক্রিয়ার কথা মনে আছে? উর্স বিক্রিয়া, দেখো উর্স বিক্রিয়াতে আমরা কি নিয়েছিলাম, আমরা উর্স বিক্রিয়াতে কিন্তু আমরা দুইটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম, মাঝখানে আমরা দুইটা সোডিয়াম নিয়েছিলাম, আর আমরা এখানের মধ্যে আটটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম। তখন সেখানে কি উৎপন্ন হয়েছিল, তখন সেখানে কিন্তু অ্যালকেন উৎপন্ন হয়েছিল। সো এইটা ঠিক একইভাবে, যেহেতু আমরা এখানে বাক্স নিয়ে কাজ করবো, এই জন্য আমরা এটাকে কি বলবো, উর্স ফিটিক বিক্রিয়া বলবো। সো এখানে আমরা আর এর বদলে কি নিব, আমরা আর এর বদলে একটা বাক্স নিব, ঠিক আছে, আর এর বদলে কি নিব, একটা বাক্স নিব। আর এখানে কি হ্যালোজেন হিসেবে ধরো সাপোজ আমি এখানে ক্লোরিন নিলাম, আর আমরা এখানে কি নিব, দুইটা সোডিয়াম নিব, কি নিব আমরা, একটা দুইটা সোডিয়াম নিব। আর আমরা এখানের মধ্যে কি নিব, একটা মিথাইল হ্যালাইড নিব। সো মিথাইল হ্যালাইডকে যদি আমি এইভাবে লিখি যে ক্লোরিন লিখলাম, তারপর এখানে আমি একটা CH3 দিলাম, তোমাদের কি কারো কোনো আপত্তি আছে? কোনো আপত্তি থাকার কথা না। আর আমরা এখানের মধ্যে যে প্রভাবক হিসেবে কি দিব, প্রভাবক হিসেবে দিব আমরা শুষ্ক ইথার দিব, ওই যে আমরা অ্যালকাইনের বিক্রিয়াতে শিখছিলাম। ওকে, তাহলে কি হবে ভাইয়া বলো তো, যে সোডিয়াম যেটা আছে তার আকর্ষণ সবসময় কার প্রতি, সোডিয়ামের আকর্ষণ কিন্তু সবসময় ক্লোরিনের প্রতি। তার মানে দেখো এই ক্লোরিন এবং এই দুইটা সোডিয়াম এবং এই ক্লোরিন তারা মিলে কি তৈরি করবে, তারা মিলে কিন্তু তোমার দুইটা সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। কি করবে তারা, দুইটা সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে দেখো যে আমার অলরেডি এগুলো বিক্রিয়া করে ফেলছে, তার মানে দেখো এখানে আমার বাক্সের একটা হাত ফাঁকা, আবার CH3 একটা হাত ফাঁকা। তাহলে এখানে কি হবে, বাক্স থাকবে, বাক্স, এবং এখানে কি হবে ভাই বলতো, বাক্সতে একটা তোমার CH3 যুক্ত হবে, বাক্সতে কি হবে, বাক্সতে তোমার একটা CH3 যুক্ত হবে। সো যেহেতু আমরা অ্যালকেনে আমরা উর্স বিক্রিয়া বলছিলাম, আর এখানে যেহেতু আমরা একটা বাক্স নিয়ে কাজ করতেছি, এই জন্য এটাকে আমরা কি বলবো, উর্স ফিটিক বিক্রিয়া বলবো। এখন দেখো উর্স ফিটিক বিক্রিয়াতে আমার কি হয় ভাই বলতো, একটা কার্বন কার্বন বন্ধন ক্রিয়েট হয়। দেখো তো আমরা এখানে দেখো একটা কার্বন ছিল, এখানে কি ছিল, একটা কার্বন ছিল, আর এখানে কি ছিল, একটা ক্লোরিন ছিল। তো আমরা যখন প্রোডাক্টের মধ্যে পাইছি, দেখো আমার এখানে একটা কার্বন আছে, আবার এখানে একটা কার্বন আছে, তার মানে এখানে কি হয়েছে, এখানে তোমার একটা কার্বন কার্বন বন্ধন তৈরি হয়েছে। সো উর্স ফিটিক বিক্রিয়াতে কি হয়, উর্স ফিটিক বিক্রিয়াতে কিন্তু একটা কার্বন কার্বন বন্ধন তৈরি হয়, কার্বন কার্বন বন্ধন তৈরি হয়, কার্বন কার্বন বন্ধন তৈরি হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা দেখো এখানে কি বলছে, উর্স ফিটিক বিক্রিয়া নিচে কোনটি তৈরি করা যায়। এই উর্স ফিটিক বিক্রিয়াতে আমরা কি তৈরি করতে পারি, আমরা টলুইন তৈরি করতে পারি না, টলুইন তৈরি করতে পারি। উর্স ফিটিক বিক্রিয়াতে আমরা কি করি, উর্স ফিটিক বিক্রিয়াতে আমরা কি করি, টলুইন বানাই। সো টলুইন মানে কি থাকবে, একটা বাক্স থাকবে, আর কি থাকবে, একটা CH3 থাকবে। সো এখানে তো বাক্স দিয়ে দেওয়া নাই, তার মানে দেখো এই বাক্স বদলে আমরা কি লিখবো, এই বাক্স বদলে লিখবো আমরা C6H5 লিখবো, C6H5 লিখবো। আর এখানে কি আছে, CH3 আছে। সো দেখো তো আমার এর সাথে কোন অপশনটা ম্যাচ করে, আমার এর সাথে কিন্তু আমার C নাম্বার অপশনটা ম্যাচ করে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে C হবে, এখানে আনসার কোনটা হবে, আনসার এখানে আমাদের C হবে। আচ্ছা এখন দেখো এখানে কি বলছে, যে CH3Br C6HBr, এখানে সোডিয়াম দিলাম, তাহলে এখানে আর উৎপন্ন হয়েছে, তাহলে আরটা কি হবে। সো দেখো আমি একটু গুছিয়ে লিখি, যে এখানে দিলাম আমি C6, তারপর এখানে কি দিলাম আমরা H5 দিলাম, তারপর এখানে কি দিলাম আমি Br দিলাম। ওকে, আর সোডিয়াম এখানে একটা দিয়েছে, আমরা জাস্ট হিসাবে সুবিধাতে এখানে দুইটা দিলাম, মানে আমরা তো বিক্রেতা তো শুধুমাত্র আমরা একটা সোডিয়াম দেবো না, আমরা তো লাখ লাখ কোটি কোটিটা দিব, তাই না।
আমরা কিন্তু এখানে সোডিয়াম একটা দিব না, আমরা কিন্তু সোডিয়াম আছে মানে এখানে লক্ষ লক্ষ কোটি কোটিটা সোডিয়াম আছে। সো আমরা বিকের সুবিধাতে দুইটা সোডিয়াম দিলাম, আর এখানে কি দিলাম আমরা C3Br। সো আমি এটাকে একটু ঘুরিয়ে লিখলাম যে এখানে দিলাম আমি Br আর এখানে দিলাম আমি C3 দিলাম। ওকে, সো সোডিয়াম যেটা আছে তার আকর্ষণ সবসময় কার প্রতি থাকবে? সোডিয়ামের আকর্ষণ কিন্তু সবসময় হ্যালোজেনের প্রতি থাকবে। সো হ্যালোজেন হিসেবে কি আছে? ব্রোমিন আছে। তার মানে দেখো যে এই দুইটা ব্রোমিন এই দুইটা সোডিয়ামকে নিয়ে কি করবে? সে এই দুইটা সোডিয়ামকে নিয়ে সে তোমার সে দুইটা সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। তাহলে এখানে কি থাকবে? দেখো C6H5 এর একটা হাত ফাঁকা আর এদিকে তোমার C3 একটা হাত ফাঁকা। তার মানে এখানে কি পাবো আমরা? C6H5, তারপর এখানে কি পাবো আমরা? CH3 পাবো। কি পাবো? C3 পাবো। তাহলে এটির সাথে আমরা কোন অপশনটা ম্যাচ করে? বি নাম্বার অপশনটা ম্যাচ করে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে বি হবে। ঠিক আছে, তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, আরে তোমরা তো আমার আগে আনসার দিয়ে দিচ্ছ, সেরা এক একটা। ওকে, আচ্ছা এখন দেখো কি বলছে যে নিচের কোন বিক্রিয়া দ্বারা একটি নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হয়? এই দেখো তো আমরা এখানে কি বলছিলাম যে দেখো তো এখানে কি বলছে? কেনেজরা বিক্রিয়া, আর এখানে বলছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, ক্লিমানসন বিক্রিয়া, আর এটা হচ্ছে তোমার রাইম্যান টাইমেন বিক্রিয়া। আচ্ছা দেখো ফ্রিডেল ক্রাফট যে বিক্রিয়াটা আছে, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া মানে সেটাকে আমরা কি বলি? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া মানে বলি যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া মানে হচ্ছে তোমার অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া মানে হচ্ছে তোমার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ঠিক আছে, ওকে। আচ্ছা তার মানে দেখো তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া মানে কি? আমরা কি করবো? আমরা একটা বাক্স যেটা আছে বা বেঞ্জিন যেটা আছে, বেঞ্জিনের মধ্যে আমরা একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত করবো। সো অ্যালকাইল গ্রুপ হিসেবে ধরো সাপোজ আমি একটা মিথাইল নিলাম, যে CH3 নিলাম। ওকে, তাহলে দেখো আমার শুরুতে ছিল কীভাবে? তো শুরুতে ছিল আমার দেখো একটা বাক্স ছিল, মানে শুরুতে বেঞ্জিন ছিল, তাই না? শুরুতে বেঞ্জিন ছিল। এখন হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে আমরা কি করছি? এখানে অ্যালকাইল বসাইছি। তাহলে দেখো আমার এখানে একটা কার্বন ছিল, আবার এখানে একটা কার্বন আসে, তার মানে এখানে কি আমার একটা কার্বন কার্বন বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু আমার বি, মানে এটা হচ্ছে তোমার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াতে কিন্তু আমার কি হয়? আমার একটা কার্বন কার্বন বন্ধন তৈরি হয়, কার্বন কার্বন বন্ধন তৈরি হয়। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু বি। আচ্ছা ওকে, তো এখন বলছে যে নিচের কোন যৌগটি অ্যারোমেটিক, এলিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? দেখো তো বেনজিন যেটা আছে, দেখো বেনজিন যেটা আছে দেখো তার মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু তোমার সম্পূর্ণ মানে অ্যারোমেটিক ধর্ম থাকে, সম্পূর্ণ কি থাকে? অ্যারোমেটিক থাকে। সাইক্লোহেক্সেন মানে কি? এখানে কি থাকবে? সাইক্লোহেক্সেন মানে এখানের মধ্যে তোমার শুধু একটা তোমার 6 কার্বন বিষয়টা একটা সাইক্লো অ্যালকেন থাকবে। সো এটা কি অ্যারোমেটিক যৌগ? দেখো এখানে কিন্তু আমার কোনো ডাবল বন্ধন নাই, তার মানে এখানে কি প্ল্যানার নাই, তার মানে এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ না। টোলুইন দেখো, টোলুইন, তো টোলুইন মানে কি? এখানে কি থাকবে? একটা বাক্স থাকবে, আর এখানে কি থাকবে? একটা CC থাকবে। ওকে, এখন দেখো ভাইয়া যে আমার বাক্স যেটা আছে সেটা কিভাবে বলতো? বাক্স যেটা আছে সেটা তোমার হচ্ছে তোমার একটা অ্যারোমেটিক পার্ট, আর এই যে অংশটা আছে CC মানে CC মানে তোমার হাইড্রোকার্বন, এটিকে একটা এলিফেটিক পার্ট। তার মানে টোলুইন যেটা আছে সেটার মধ্যে কি? সেটার মধ্যে আমার একই সাথে এলিফেটিকও আছে, একই সাথে আবার অ্যারোমেটিকও আছে। তোর মনকে বলতে পারো যে ভাই ক্লোরিবেনজিন তো তাহলে এলিফেটিক অ্যারোমেটিক হওয়ার কথা। দেখো সো আমরা এখানে দিলাম একটা বাক্স দিলাম, বাক্সতে কি থাকবে? বাক্সতে একটা ক্লোরিন থাকবে। ওকে, তো দেখো আমার এই যে পার্টটা আছে এটা তো একটা অ্যারোমেটিক, বাট তুমি আমাকে বলো এটাকে এলিফেটিক না। এলিফেটিক হওয়ার জন্য কি লাগবে? হাইড্রোকার্বন হওয়া লাগবে। হাইড্রোকার্বন মানে কি থাকা লাগবে? কার্বন থাকা লাগবে, হাইড্রোজেন থাকা লাগবে। সো এখানে কার্বন হাইড্রোজেন কি আছে? নাই, তার মানে এটা কি এলিফেটিক হবে? এটা এলিফেটিক হবে না। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু একমাত্র সি হবে। আচ্ছা ওকে, এখন এসে আমরা টোলুইনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখবো আমরা এখন। তো আমরা জানি কিভাবে বলতো? আমরা জানি সবাই যে টোলুইন কি? টোলুইন হচ্ছে তোমার একটা অর্থপ্যারা নির্দেশক। টোলুইন কি? একটা অর্থপ্যারা নির্দেশক, তাই না? টোলুইন হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক। তো যেহেতু টোলুইন হচ্ছে তোমার অর্থপ্যারা নির্দেশক, সো টোলুইন যেহেতু তোমার অর্থপ্যারা নির্দেশক, তার মানে তুমি আমাকে বলো যে সে কি করবে? সে একবার অর্থ পজিশনে প্রতিস্থাপন করবে, আবার একবার প্যারা পজিশনে প্রতিস্থাপন করবে। টোলুইন কি? টোলুইন হচ্ছে তোমার একটা অর্থপ্যারা মানে অর্থপ্যারা নির্দেশক। সো অর্থপ্যারা নির্দেশক মানে কি ভাবে বলতো? সে একবার অর্থ পজিশনে প্রতিস্থাপন করবে, আবার সে তোমার প্যারা পজিশনে প্রতিস্থাপন করবে। তো ঠিক একইভাবে যদি আমরা আগের মতো বিক্রিয়াগুলো নিই, দেখো ধরো আমরা এখানে কি দিলাম? আমরা একটা ক্লোরিন দিলাম, ঠিক আছে? ক্লোরিন দিলাম, আর যেখানে ক্লোরিন আছে সেখানে কি দেবো? আমরা শুষ্ক AlCl3 দেবো। কি দেবো আমরা? শুষ্ক AlCl3 দেবো, শুষ্ক AlCl3 দেবো। ওকে, আচ্ছা ওকে, এখন দেখো ঠিক একইভাবে আমরা আগের মতো বিক্রিয়া করাবো। দেখো যে আমার এখানের মধ্যে কি আছে ভাইয়া বলো তো? দেখো এখানের মধ্যে আমার কি লাগবে? ইলেকট্রোফাইল লাগবে। দেখো Cl লাগবে, আর এখানে Cl মানে আছে, সেখানে প্লাস আছে, এখানে কি আছে? মাইনাস আছে। তো আমরা কি করবো? আমরা সবসময় মাইনাস পার্ট যেটা আছে সেটাকে নিয়ে যুক্ত করব, সেটাকে নিয়ে আমরা যুক্ত করব, ঠিক আছে? তার মানে দেখো সো আমার এই যে আমার ইলেকট্রোফাইল যেটা আছে সেটাকে আমরা কি করবো? একবার অর্থ পজিশনে বসাবো, আবার কি করবো ভাইয়া বলতো? দেখো এখানে CH3 আছে, একবার আমরা অর্থ পজিশনে বসাবো, আবার আমরা কি করবো? আমরা আরেকবার এখানে কি করবো? আমরা আরেকবার এখানের মধ্যে মেটা পজিশনে বসাবো, সরি প্যারা পজিশনে বসাবো। এখানে দেবো একটা CH3, এখানে দেবো আমরা Cl দেবো। আচ্ছা আমি আবার বলি, দেখো
আমি আবার বলি, দেখো যে ক্লোরিন আছে, ক্লোরিনে কী করবো আমরা, মানে প্রতিটা নেগেটিভ পার্ট যেটা আছে, নেগেটিভ পার্টকে একবার অর্থ পজিশনে বসাবো, আবার কী করবো, আবার আমরা প্যারা পজিশনে বসাবো। যারা বোঝো না কোনো সমস্যা না, আমরা আরেকটা বোঝা ট্রাই করে দেখো। যেখানে কী আছে ভাই বলতো, CH3 আছে, এই দুঃখিত, এ তো পজিটিভ পার্ট হবে, দুঃখিত আমি পজিটিভ পার্ট হবে, পজিটিভ হবে, দুঃখিত আমি পজিটিভ হবে। সো CH3 দিলাম, এখানে দিলাম আমি Cl দিলাম। আর যেখানে ক্লোরিন আছে সেখানে আমরা কী দেবো, সেখানে আমরা দেবো শুষ্ক LCl3 দেবো। কী দেবো আমরা, শুষ্ক LCl3 দেবো, শুষ্ক LCl3 দেবো। তাহলে তুমি আমাকে বলো CH3Cl এর মধ্যে এটা হচ্ছে তোমার পজিটিভ, এটা হচ্ছে তোমার নেগেটিভ। সো পজিটিভ যে পার্ট আছে সেটাকে আমরা একবার অর্থ পজিশনে বসাবো, একবার প্যারা পজিশনে বসাবো। তাহলে দেখো এখানে কী পাবো আমরা, এখানে পাবো আমরা CH3 পাবো, এখানে দেখো এখানে CH3 আছে। তার মানে আমরা এখানে কী করলাম, একবার অর্থ পজিশনে বসালাম, আমরা অর্থ পজিশনে বসালাম। আমি আবার কী করবো, আমি আবার এটাকে তোমার প্যারা পজিশনে বসাবো। তো আমরা এখানে দিলাম আমরা CH3, এটাকে দেবো আমরা এখানে CH3 দেবো। সো দেখো অর্থ পজিশনে যেহেতু আমার মানে দুইটা CH3 আছে, তার মানে এটাকে আমরা বলবো অর্থোজাইলিন বলবো, এটাকে আমরা কী বলবো, অর্থোজাইলিন বলবো। আর যেহেতু এখানে আমার মানে একটা তোমার এই পজিশনে আছে আর এটা সাথে তার প্যারা পজিশনে তোমার CH3 আছে, তার মানে এটাকে কী বলবো, এটাকে আমরা বলবো প্যারাজাইলিন, এটাকে আমরা কী বলবো, এটাকে আমরা বলবো প্যারাজাইলিন বলবো। ঠিক আছে, আচ্ছা ওকে। যারা বোঝো নাই কোনো সমস্যা নাই, দেখো আমরা আরও বোঝা ট্রাই করে দেখো। আমরা এখন দিলাম অ্যাসিটাইল ক্লোরাইড। সো অ্যাসিটাইল ক্লোরাইড মানে কী ভাবে বলতো, CH3 C ডাবল বন্ড O, তারপর এখানে কী দিলাম আমরা, Cl দিলাম। আর যেখানে তোমার Cl সেখানে কী দেবো আমরা, শুষ্ক LCl3 দেবো। কী দেবো আমরা, শুষ্ক LCl3 দেবো। ঠিক আছে, ওকে। এখন কার্বন এবং ক্লোরিনের মধ্যে কার তড়িৎ-ঋণাত্মকতার মান কম, ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান, তার মানে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তার মানে এই অংশটা SL গ্রুপটা হবে তোমার প্লাস, আর এটা হবে কি মাইনাস। তার মানে আমার এই যে অর্থপ্যারা নির্দেশক আছে, এটার অর্থ পজিশনে একবার প্লাস ঢুকাবো, আবার প্যারা পজিশনে আমরা এই প্লাসটাকে ঢুকাবো। সো এটাকে আমরা COC হিসেবে ধরি। দেখো যে আমরা এখানে দেখো CH3 আছে, উপরে আমার CH3 আছে, তা আমরা অর্থ পজিশনে আমরা কী করবো, আমরা এই পার্টটাকে ঢুকাবো। সো এটাকে আমরা ভেঙে না লিখে আমরা COCC লিখি। তার মানে এখান দিয়ে একবার COCH3 দেবো, আবার দেখো আমরা কী করবো, আমরা তার প্যারা পজিশন যেটা আছে, প্যারা পজিশনে আমরা COCH3 দেবো, CH3 দিলাম, আবার প্যারা পজিশনে কী দিলাম, প্যারা পজিশনে আমরা COCH3 দিলাম। ঠিক আছে, আচ্ছা। আমি জানি এই বিক্রিয়াগুলো করানোর পর আস্তে আস্তে স্টুডেন্ট কমে যাবে, বাট তোমরা যারা আছো তোমরা আমাকে বলো তো তোমরা বুঝতেছো কি না, তোমরা আমাকে জানো তোমরা বুঝতেছো কি না। দেখো এখন ধরো আমরা এখানের মধ্যে কী দিলাম, HNO3 দিলাম, সাথে আমরা এখানে কী দিলাম, H2SO4 দিলাম, H2SO4 দিলাম। ঠিক আছে, ওকে। তো এই অ্যাসিডের প্রভাবে এটা কী করবে, বেজ হিসেবে কাজ করবে। তো বেজ হিসেবে কাজ করা মানে এখানে কী দিবে, OH মাইনাস দিবে, সাথে এখানে কী দিবে, তোমার NO2 প্লাস দিবে। তাহলে দেখো এই যে পজিটিভ পার্ট আছে, এটা একবার অর্থ পজিশনে বসাবো, একবার মেটা পজিশনে, সরি প্যারা পজিশনে বসাবো। তাহলে দেখো আমরা এখানে কী দিলাম, একবার অর্থ পজিশনে বসাইলাম। দেখো এখানে দিলাম আমি CH3 দিলাম, আমি অর্থ পজিশনে একবার নাইট্রোমূলক বসাইলাম, প্লাস আবার আমি কী করলাম, আমি আবার প্যারা পজিশন যেটা আছে, প্যারা পজিশনের মধ্যে তোমার নাইট্রোমূলকটাকে বসালাম। ঠিক আছে, ওকে। এখন আমি যদি এখানের মধ্যে কী দিই, H2SO4 দিই, সাথে আমি যদি এখানের মধ্যে SO3 দিই, তাহলে কী হবে, আমার এইটার প্রভাবে আমার H2SO4 কী করবে, বেজ হিসেবে কাজ করবে। আর বেজ হিসেবে কাজ করা মানে এখানে কী দিবে, OH মাইনাস দিবে, আর এখানে কী দিবে আমার SO3H প্লাস দিবে, SO3H প্লাস দিবে, তাই না? আচ্ছা ওকে। তার মানে এখানে কী দিবে, আমার SO3H প্লাস দিবে। তাহলে এখানে প্লাস কোনটা আছে ভাইয়া বলতো, প্লাস হচ্ছে তোমার এটা। তার মানে এই প্লাসটা একবার অর্থ পজিশনে বসবে, একবার প্যারা পজিশনে বসবে। তাহলে এখানে কী পাবো আমরা, এখানে একটা CH3 আছে উপরে। তার মানে দেখো যে আমার এখানে মধ্যে কী বসবে, SO3H বসবে, আবার আমার প্যারা পজিশন যেটা আছে, আবার আমরা কী করবো, আবার এখানের মধ্যে কী করবো, আমরা প্যারা পজিশনের মধ্যে SO3H বসাবো। ঠিক আছে, ওকে। দুই তিনটা আবার বুঝিয়ে দেন। হ্যাঁ, ক্লোরিন এখানে হবে, মানে ক্লোরিন হচ্ছে তোমার সাব প্রোডাক্ট তৈরি করবে, বাট আমাদের তো সাব প্রোডাক্ট তৈরি করা মেজর ফ্যাক্টর না, মেটাতে বসাতে পারবো না। তো দেখো আমার টোলুইন যেটা আছে, এটা কি একটা অর্থপ্যারা নির্দেশক না, মানে এটা হচ্ছে A, এটা হচ্ছে তোমার B, এর তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি, তার মানে এটা হচ্ছে তোমার অর্থপ্যারা নির্দেশক। সো অর্থপ্যারা নির্দেশক মানে কি, তার একবার অর্থ পজিশনে প্রতিস্থাপন ঘটবে, তার একবার প্যারা পজিশনে প্রতিস্থাপন ঘটবে। ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। তো চলো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, এখন আমরা করব টলোইনের হ্যালোজেনেশন। আচ্ছা একজন বলছে TNT। আচ্ছা TNT মানে কি দেখো, সো দেখো এখানের মধ্যে দেখো আমরা কী পাইছি ভাইয়া বলতো, আমরা এটা পাইছি, তাই না? ওকে, সো আমরা দেখো এখানের মধ্যে যে জিনিসটা পাইছি, আমি যদি এখানের মধ্যে আরও যদি আমি নাইট্রিক অ্যাসিড দিই, আমি যদি আরও H2SO4 দিই, সাথে আমি যদি এখানের মধ্যে অনেক বেশি তাপ দিই, তখন কি হবে, আমার এখানের মধ্যে দেখো যেখানে কি আছে ভাইয়া বলতো, এখানের মধ্যে আমার CH3 আছে, তারপর কি হবে, আমার এই পজিশনে একটা NO2 বসবে, আমার এই পজিশনে একটা NO2 বসবে, আবার এই পজিশনে একটা NO2 বসবে। তাহলে দেখো ভাইয়া যে আমার এখানের মধ্যে নাইট্রোমূলক কয়টা আছে, তিনটা আছে, একটা দুইটা তিনটা। সো তিনটা নাইট্রো
H2 আছে মানে কি, এটাকে কি বলবো আমরা ট্রাই নাইট্রো বলবো, আর এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো টোলুইন বলবো। সো এটাকে আমরা বলি টিএনটি বলি, কি বলি আমরা টিএনটি বলি। টিএনটি মানে কি ট্রাই নাইট্রো টোলুইন, ঠিক আছে। আচ্ছা কি বলছি ভাই বলতো, যে আমার এই যে বিক্রিয়াটা হয়েছে, আমরা এই দুইটার সাথে যদি আমি আরও অতিরিক্ত HNO3 দিই, H2SO4 দিই, যদি আমি আরও তাপ দিই, তখন কি হবে, আমার যতগুলো অর্থ প্যারা পজিশন আছে সবগুলো পজিশন আমার মানে নাইট্রোমূলক যুক্ত হবে। সো এখানে অর্থ পজিশনে একটা নাইট্রোমূলক ঢুকলো, এই অর্থ পজিশনে একটা নাইট্রোমূলক ঢুকলো, এই প্যারা পজিশনে একটা নাইট্রোমূলক ঢুকলো। তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো টিএনটি। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো টিএনটি। ওকে, তো টিএনটি মানে কি ট্রাই নাইট্রো টোলুইন। সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখন আমরা দেখবো যে টোলুইনের হ্যালোজিনেশন, টোলুইনের হ্যালোজিনেশন, ঠিক আছে। ওকে, সো আমরা কী করবো, টোলুইনকে আমরা এখন কী করবো, হ্যালোজিনেশন করবো। আচ্ছা, তো আমরা এখানে একটা টোলুইন নিলাম। ওকে, তো টোলুইনের মধ্যে আমরা কী দেবো ভাইয়া বলতো, টোলুইনের মধ্যে আমরা কী দেবো, টোলুইনের মধ্যে আমরা ক্লোরিন দেবো। কী দেবো আমরা, ক্লোরিন দেবো, সাথে আমরা ইউভি লাইট দেবো, সাথে আমরা 111 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেবো, 111 ডিগ্রি সেন্টিগ্রেড আর 111 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেবো। সো এটা দিলে কী হবে ভাইয়া বলতো, যে আমার এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, আর এখানে গিয়ে একটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে এখানে কী পাবো আমরা, এখানের মধ্যে পাবো যে CH2, ঠিক আছে। এখানে আমরা কী পাবো, CH2 পাবো, এখানে কী পাবো, Cl পাবো। আর যে হাইড্রোজেন বের হয়ে গেছে সেটা আরেকটা ক্লোরিনের সাথে মিলে সে কী করবে, তোমার HCl তৈরি করবে। কী তৈরি করবে, HCl তৈরি করবে। সো HClকে আমরা লিখলে হবে না লিখলে হবে, জাস্ট মানে বোঝার সুবিধার্থে আর কি। আচ্ছা, এখন দেখো যে আমি যদি এই যুগের মধ্যে আমি আবার যদি ক্লোরিন দেই, সাথে আমরা ইউভি লাইট দিই, সাথে আমরা 111 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তখন কী হবে, আমার এখান থেকে আরেকটা হাইড্রোজেন বের হয়ে যাবে, আর এখানে একটা ক্লোরিন গ্যাস যুক্ত হবে। তাহলে এখানে কী পাবো আমরা, এখানের মধ্যে একটা বাক্স পাবো, আর এখানে কী পাবো আমরা, এখানে পাবো আমরা CHCl2 পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন যখন আমি এটাকে আবার মানে ক্লোরিন দিব, সাথে আমরা ইউভি লাইট দিব, সাথে আমরা 111 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিব, তখন কী হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এখানে একটা ক্লোরিন গ্যাস যুক্ত হবে। তাহলে এখানে কী পাবো আমরা, এখানের মধ্যে আমরা পাবো বাক্স পাবো, সাথে আমরা কী পাবো, CCl3 পাবো, CCl3 পাবো, ঠিক আছে। ওকে, এখন তুমি মাথায় রাখবা যে আমি এটাকে কী বলবো, এটাকে আমরা বলবো টোলুইন বলবো, এটাকে আমরা কী বলবো, এটাকে আমরা বলবো টোলুইন বলবো। আর এই যে আমার দ্বিতীয় জিনিসটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা বলবো বেনজাইল ক্লোরাইড, ঠিক আছে। এটাকে আমরা কী বলবো, বেনজাইল ক্লোরাইড বলবো, বেনজাইল ক্লোরাইড বলবো। আর এটাকে আমরা কী বলবো ভাইয়া বলতো, এটাকে আমরা বলবো বেনজাল ক্লোরাইড। কী বলবো, এটাকে আমরা বলবো বেনজাল ক্লোরাইড বলবো, বেনজাল ক্লোরাইড বলবো, ঠিক আছে। আচ্ছা, আর এটাকে আমরা কী বলবো, এটাকে আমরা বলবো বেনজো ক্লোরাইড। এটাকে আমরা কী বলবো, এটাকে আমরা বলবো বেনজো ক্লোরাইড বলবো, বেনজো ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, ওকে, বেনজো ক্লোরাইড। ওকে, তো তোমাদের অনেকেই কোনটা বেনজাইল কোনটা বেনজাল কোনটা বেনজো এটা মনে থাকে না। সো আমি যখন তোমাদের বসেছিলাম তখন আমি কিন্তু এটাকে এইভাবে মনে রাখতাম যে আই 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 আ ও, মানে ওই যে টারজানের মতো আর কি, আইয়া ও, ঠিক আছে। আইয়া ও মানে আই মানে হচ্ছে তোমার বেনজাইল ক্লোরাইড, আ মানে হচ্ছে তোমার বেনজাল ক্লোরাইড, আর ও মানে হচ্ছে তোমার বেনজো ক্লোরাইড, ঠিক আছে। টারজানের সাউন্ড আইয়া ও, ঠিক আছে। ওকে, তো তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কি বলছে, যে এখানের মধ্যে বেনজাইল ক্লোরাইডের গাঠনিক সংকেত কোনটা। এই বেনজাইল ক্লোরাইডের গাঠনিক সংকেত কোনটা হবে ভাই বলতো, যে আমার এখানে বাক্সাতে CH2Cl থাকবে। সো দেখো বাক্সাতে CH2Cl কোথায় আছে, এখানে আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার এখানে কোনটা হবে বলো। এখানে তো দুইটা অপশনে সেম দিয়ে দিছে, তাই না? দুইটা অপশন সেম দিয়ে দিছে, দুইটা অপশন সেম দিয়েছে, তার মানে এটা আনসার এ হবে না। এখানে তো অপশন দুইটা সেম দিয়ে দিছে মনে হয়, হ্যাঁ সেম দিয়ে দিছে দুইটা, তার মানে যে কোনো একটাই হবে আনসার আর কি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা টলুইনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এই বি দুইটা সেম, হয়তো বা এখানে টাইপিং মিস্টেক হয়েছে আর কি। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে টলুইনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তো আমরা কিন্তু যখন আমরা অ্যালডিহাইড কিটোন পড়ছিলাম তখন আমরা মনে আছে একটা বিক্রিয়া পড়ছিলাম, যে যখন আমি বেনজিন বা টলুইন যেটা আছে, টলুইনের মধ্যে যখন আমরা কি দিব, টলুইনের মধ্যে যখন আমরা ক্রোমিল ক্লোরাইড দেব। ক্রোমিল ক্লোরাইড মানে কীভাবে বলতো, CrO2Cl2, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড এটা কিন্তু ভার্সিটিতে আসছিল, ঠিক আছে। ক্রোমিল ক্লোরাইড দেব, ক্রোমিল ক্লোরাইড দেব।
তখন কি হবে আমার এই যে CH3 আছে CH3টা কি হবে তোমার একটা অ্যালডিহাইডে রূপান্তরিত হবে। তাহলে এখানে কি পাবো আমরা একটা বাক্স পাবো, আর এখানে কি পাবো আমরা CH3টা কি হবে তোমার CHO মানে অ্যালডিহাইড গ্রুপে রূপান্তরিত হবে। সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বেঞ্জোমূলক, আর এখানে কি আছে অ্যালডিহাইড আছে, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বেনজালডিহাইড। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বেনজালডিহাইড বলবো, বেনজালডিহাইড বলবো, ঠিক আছে। আচ্ছা ওকে, ঠিক একইভাবে দেখো তুমি যদি এখানের মধ্যে তুমি যদি ক্রোমিল ক্লোরাইড না দিয়ে তুমি এখানে কি দাও, যে CH3 যে টলুইন যেটা আছে সেখানে যদি তোমার MnO2 দাও, ঠিক আছে, MnO2 দাও, সাথে তুমি যদি এখানে H2SO4 দাও, H2SO4 দাও, সাথে তুমি যদি এখানের মধ্যে তাপ দাও, তাহলে কি হবে আমার, ঠিক একইভাবে এই যে CH3 আছে এই CH3টা তোমার CHO রূপান্তরিত হবে। তো CHO রূপান্তরিত হওয়া মানে এখানে কি উৎপন্ন হবে, এখানে তোমার একটা বেনজালডিহাইড উৎপন্ন হবে। এইগুলো একটু মুখস্থ রাখবা, ঠিক আছে। মানে দেখো ম্যাক্সিমাম জিনিসগুলো তো আমরা বুঝে বুঝে পড়ি, বাট এখানে কিছু জিনিস তুমি একটু মুখস্থ রাখতে হবে আর কি তোমাকে। আচ্ছা, আবার তুমি মাথায় রাখবা যে আমরা যদি এখানে মধ্যে কী করি, যে আমার টলুইন যেটা আছে সেখানে যদি আমি কী করি, সেখানে যদি আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এবং KOC, তখন কি হবে, তখন আমার এই CH3টা তোমার অ্যাসিড গ্রুপে রূপান্তরিত হবে। কি হবে তোমার, এটা অ্যাসিড গ্রুপে রূপান্তরিত হবে, অ্যাসিড গ্রুপে রূপান্তরিত হবে। সো অ্যাসিড গ্রুপ মানে কীভাবে বলতে কি হবে, CH3টা তোমার COOH এ রূপান্তরিত হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটাকে আমরা বলি বেঞ্জোমূলক, আর এখানে কি আছে, অ্যাসিড আছে, তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বেনজোইক অ্যাসিড বলবো। কি বলবো আমরা এটাকে আমরা বলবো বেনজোইক অ্যাসিড বলবো, বেনজোইক অ্যাসিড বলবো, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমরা যদি এখানের মধ্যে মানে ঠিক একইভাবে KMnO4 KOH না দিয়ে আমরা যদি এখানের মধ্যে কি দিই, যে দাঁড়াও দেখাই তোমাদেরকে, যে CH3 দিলাম, আর আমরা এখানের মধ্যে কি দিলাম, যে ভ্যান্ডানিয়াম পেন্টক্সাইড দিলাম, আমরা এখানের মধ্যে অক্সিজেন দিলাম, সাথে আমরা এখানে কি দিলাম, প্লাটিনাম দিলাম। আর আমরা যদি এখানের মধ্যে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তখন কি হবে আমার CH3 যেটা আছে এই CH3টা তোমার কি হবে, CH3টা তোমার COOH এ রূপান্তরিত হবে। সো এটাকে আমরা কি বলবো, বেনজোইক অ্যাসিড বলবো, এটাকে আমরা কি বলবো, বেনজোইক অ্যাসিড বলবো, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, একটু পরে এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে দিবে। আচ্ছা ওকে, সো দেখো এখানে কি বলছে, যে যদি ইথাইল বেনজিন, সো ইথাইল বেনজিন মানে কি ভাবে বলতো, এখানে কি থাকবে, একটা বেনজিন থাকবে, এটা কি থাকবে, বেনজিন থাকবে, আর এখানে কি থাকবে, একটা ইথাইল গ্রুপ থাকবে। ইথাইল গ্রুপ মানে কি ভাবে বলতো, CH2 থাকবে, সাথে এখানে কি থাকবে, CC থাকবে। তো এটার সাথে যদি আমি KMnO4 এর সাথে তাপ দিই, KMnO4 দেই, সাথে আমরা যদি এখানের মধ্যে KOH দিই, তখন কি হবে আমার এইখানের মধ্যে কি হবে, একটা এই যে জিনিসটা আছে এটা তোমার COOH এ রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখানে কি পাবো, আমরা একটা বাক্স পাবো, সাথে আমরা কি পাবো, COOH পাবো, কি পাবো আমরা, একটা COOH পাবো। সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বেনজোইক অ্যাসিড বলি। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানে বি হবে। আনসার এখানে কোনটা হবে, আনসার এখানের মধ্যে বি হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন বলছে যে বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর দেখাও। এই আমাদের ক্লাস কিন্তু আর বেশি স্লাইড নেই, আর 3টে স্লাইড আছে মাত্র, তারপর আমাদের ক্লাস শেষ, তারপর আমাদের ফুল অর্গানিক শেষ। আচ্ছা, তো দেখো এখন আমরা কি করব, বেনজিন থেকে টলুইন বানাবো, আবার টলুইন থেকে আমরা কি করব, বেনজিন বানাবো। আচ্ছা, তো দেখো আমরা একটু বুঝাই তোমাদেরকে, যে আমরা এখানে কি আছে, বেনজিন আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে কিন্তু বেনজিন থেকে কি বানাবো, টলুইন বানাবো। বেনজিন থেকে আমরা কি করব, বেনজিন থেকে আমরা টলুইন বানাবো। আবার কি করবো, আমরা টলুইন থেকে কি বানাবো, টলুইন থেকে বেনজিন বানাবো। এখন বেনজিন থেকে টলুইনকে আমরা বানাতে পারবো না, এটা কিন্তু খুলনা 24-25 সালে আসলো রিটেন আর কি। এটা কিন্তু আমরা একটু আগে দেখাইছি, দেখো কোথায় ছিল আমাদের, যে হ্যাঁ এখানে ছিল, এটা দেখো যে আমরা বেনজিন নিয়েছিলাম, বেনজিনের সাথে যখন আমরা CH3Cl নিয়েছিলাম, তখন সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, টলুইন পেয়েছিলাম। সো আমরা এটা একটু কপি করি, ঠিক আছে, আমরা এটাকে একটু কপি করলাম, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা ওকে, তার মানে দেখো আমরা বেনজিন থেকে টলুইন যদি বানাতে চাই, তার মানে কি করতে হবে, আমাকে একটা বেনজিন নিতে হবে, কি নিতে হবে, একটা বেনজিন নিতে হবে, ঠিক আছে, একটা বেনজিন নিতে হবে, সাথে আমরা কি নিব, একটা CH3 মানে মিথাইল ক্লোরাইড নিব, শুষ্ক LCl3 নিব, তখন সেখান থেকে আমরা কি পাবো, টলুইন পাবো। আচ্ছা, এখন দেখো যে আমরা এখন কি করব, দেখো যে আমরা তো বেনজিন থেকে, তো আমরা এটা তো একটা বেনজিন, তাই না, এটা তো একটা বেনজিন, তো বেনজিন থেকে আমরা কি বানাইলাম, টলুইন বানাইলাম। এখন আমরা কি করব, টলুইন থেকে বেনজিন বানাবো। সো আমরা কি করব, তুমি আমাকে বলো, যে আমার এখানে কিন্তু দেখো, যে আমার এখানের মধ্যে কিন্তু কার্বন আছে তোমার 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এখানের মধ্যে দেখো যে আমার এখানের মধ্যে কার্বন কত আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কার্বন আছে, 7টা কার্বন। সো আমি যদি এখান থেকে একটা কার্বন সরাই ফেলি, তখনই তো আমরা কি বেনজিন পাবো। সো কার্বন যদি সরাইতে হয়, তখন আমরা কোন বিক্রিয়া নিই, আমরা কিন্তু তখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নেই, কি নিই আমরা সেখানে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নেই। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু আমার এই যে CH3টা আছে সেটাকে আমার অ্যাসিডে রূপান্তরিত করতে হবে। সো আমরা কি করলাম, প্রথমে
যে আমরা প্রথমে আমার এই যে টোলুইন যেটা আছে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা প্রথমে অ্যাসিডে রূপান্তরিত করব। যে সিএসসি যেটা আছে সেটাকে আমরা কি করব, সেটাকে প্রথমে আমরা কি করব, যে আমরা দেখো একটু বিক্রিয়া লিখছিলাম, তোমার ইচ্ছা তুমি যে দুইটা যে কোনো একটা নিতে পারো। সো আমরা এখানে কি দেবো, আমরা এখানে দেবো ভ্যান্ডানিয়াম পেন্টঅক্সাইড, ভ্যান্ডানিয়াম পেন্টঅক্সাইড দিলাম, সাথে আমরা এখানে কি দিলাম, আমরা অক্সিজেন দিলাম, সাথে আমরা এখানে মধ্যে কি দিলাম, সাথে এখানে মধ্যে আমরা একটা প্লাটিনাম চূর্ণ দিলাম, সাথে আমরা এখানে মধ্যে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম। তখন এখানে কি হবে, তখন আমার সিএসসিটা তোমার COOH এ রূপান্তরিত হয়ে যাবে। কি হবে, আমার সিএসসিটা তোমার COOH এ রূপান্তরিত হয়ে যাবে। ওকে, এখন দেখো যে আমরা যদি এই যে অ্যাসিডটা আছে, আমরা যদি এই অ্যাসিডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে, এটা হচ্ছে তোমার একটা অ্যাসিড, এটা হচ্ছে তোমার একটা বেস। সো অ্যাসিড এবং বেসের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণ প্লাস পানি উৎপন্ন হয়। সো লবণটা কীভাবে উৎপন্ন হবে দেখো তো, যে আমার এই যে আমার অ্যাসিডটা আছে COOH আছে, এই একটা হাইড্রোজেন কি হবে, এই ধাতু দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তার মানে এখানে কি পাবো, আমরা একটা লবণ পাবো, সাথে আমরা এখানে কি পাবো, একটা পানি পাবো। ঠিক আছে, তার মানে অ্যাসিড লবণ পাবো এবং পানি পাবো। ওকে, আচ্ছা কোন জায়গাটা ভাই, আবার কোন জায়গাটা দেখো, আমার দেখো এখানের মধ্যে কার্বন হচ্ছে তোমার 7টা আছে, আমার এই কার্বনটাকে এনিহাও এখান থেকে অপসারণ করতে হবে। সো কার্বন অপসারণ করতে গেলে আমাকে কি করতে হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিতে হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জন্য আমার কি লাগবে, একটা অ্যাসিডের লবণ লাগবে। সো প্রথমে আমাকে কি করতে হবে, এটাকে আমার একটা অ্যাসিডে রূপান্তর করতে হবে। সো অ্যাসিডে রূপান্তর করার জন্য ওই যে আমরা একটু লিখছিলাম যে টোলিনের মধ্যে যদি আমরা এই জিনিসগুলো দিই, তখন সেখানে তোমার এই সিএসসিটা তোমার COOH এ রূপান্তরিত হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটার মধ্যে কি দিই, সাথে আমি যদি আবার তোমার সোডা লাইম দিই, কি দিই আমরা এটার মধ্যে সোডা লাইম দিই। এই ক্লাসে নেটের সমস্যা করতেছে নাকি, ক্লাসে নেটের সমস্যা করতেছে কিনা? তো আমরা কি করলাম, এখানের মধ্যে সোডা লাইম দিলাম, তো NaOH দিলাম, সাথে আমরা কি দিলাম ভাইয়া বলতো, আমি এখানের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড দিলাম। তাহলে কি হবে, যে যেখানে অ্যাসিডের লবণ এবং সোডা লাইম আছে, সেখানে কি হবে, তোমার COOH এবং NaO মিলে কি তৈরি করবে, NaO মিলে তোমার Na2CO3 তৈরি করবে। কি করবে, তোমার Na2CO3 তৈরি করবে। আর এখানে কি থাকে, একটা বাক্স থাকে, বাক্স থেকে যুক্ত হবে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এখানে কি পাবো, আমরা এখানের মধ্যে কিন্তু একটা বেনজিন পাবো। কি পাবো, একটা বেনজিন পাবো। তো প্রথমে দেখো আমরা কি করছি, আমরা বেনজিন থেকে আমরা একটা টোলিন বানাইছি, তারপর কি করছি, আমরা টোলিন থেকে একটা বেনজিন বানাইছি। সো এটি ছিল আমাদের পারস্পরিক রূপান্তর। ঠিক আছে, এটা হচ্ছিল আমাদের পারস্পরিক রূপান্তর। সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। তো ওকে, আচ্ছা এখন দেখো কি বলছে, যে কোন যৌগটি জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, সো দেখো যে আমার এখানে কি দেখো, জলীয় ব্রোমিন। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো এখানে কি আছে ভাইয়া, বলতো ডাবল বন্ধন আছে। তো ডাবল বন্ধন আছে মানে কি ভাইয়া বলতো, সে কি আমার ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে, অবশ্যই। আচ্ছা, আবার দেখো এখানে C6H5 আছে। তো C6H5 মানে কি ভাইয়া বলতো, এখানে মধ্যে একটা বাক্স আছে, সাথে এখানে কি আছে, একটা OH আছে। কি আছে, একটা OH আছে। ওকে, আবার দেখো এখানে অক্সিজেনে কি ভাইয়া বলতো, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। ওকে, তো তুমি মাথায় রাখবা যে মুক্তজোড় ইলেকট্রন থাকলেই সেটা তোমার ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করবে। আবার দেখো C6H5NH2 আছে। তো দেখো C6H5NH2 মানে এখানে কি আছে, একটা বাক্স আছে, তার সাথে এখানে কি আছে ভাইয়া বলতো, একটা NH2 আছে। সো NH2 যেটা এখানের মধ্যে কি, তার একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। তো তুমি মাথায় রাখবা মুক্তজোড় ইলেকট্রন থাকলে কিন্তু সে তোমার ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করবে। আচ্ছা, বাট দেখো এখানে কি আছে ভাই বলতো, C6H5। তো C6H5 মানে এখানে কি আছে, একটা বাক্স আছে, আর এখানে কি আছে, একটা CH3 আছে। কি আছে, একটা CH3 আছে। ওকে, এখন তুমি আমাকে বলো CH3 যেটা আছে তার কি কোনো মুক্তজোড় আছে? তার তো কোনো মুক্তজোড় নাই। সো তুমি মাথায় রাখবা যে মুক্তজোড় না থাকলে সেটা তোমার ব্রোমিনের সাথে বিক্রিয়া দেবে না। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে আমাদের ডি হবে। আনসার এখানে কোনটা হবে? আনসার এখানে হবে তোমার ডি। ওকে, আচ্ছা এখন দেখো যে আমরা দেখবো যে লাস্ট টপিক, যে কোনটি ধনাত্মক মেসোমারিক ফল দেখায়। আচ্ছা, মেসোমারিক ফল মানে কি ভাইয়া বলতো? মেসোমারিক ফল তারাই দেখাবে যারা হচ্ছে তোমার অর্থপ্যারা নির্দেশক, মানে ধনাত্মক মেসোমারিক ফল তারাই দেখাবে যারা হচ্ছে তোমার অর্থপ্যারা নির্দেশক। দেখো যে মেসোমারিক ফল মানে আমি তোমাদেরকে বোঝাই, দেখো যেখানে কি আছে, ধরো একটা আমি ফেনল নিলাম। সো ফেনল মানে কি থাকবে, এটা ওইস থাকবে। সো অক্সিজেনে কি থাকবে, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে। তো যখন এই যে মুক্তজোড় থাকবে তখন তারা কি করে, তখন সে এই মুক্তজোড় ইলেকট্রনগুলোকে সে কি করে বাক্সের দিকে ঠেলে দেয়। আর যখন সে বাক্সের দিকে ঠেলে দেয় তখন সেটাকে আমরা বলি ধনাত্মক মেসোমারিক বলি। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলি, ধনাত্মক মেসোমারিক বলি। তুমি ঠিক একইভাবে দেখো NH2 যেটা আছে, দেখো NH2 মধ্যে কিন্তু একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, NH2 দেখো NH2 কিন্তু একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। সো মুক্তজোড় ইলেকট্রন আছে মানে কি ভাই বলতো, সে তোমার বাক্সের দিকে ইলেকট্রনকে ঠেলে দিবে, তার মানে সেটাকে আমরা কি বলবো, ধনাত্মক মেসোমারিক ফল। এখন তুমি আমাকে বলো যে এখানে আমাদের কার্বন ডাবল বন্ধন ও, এখানে কি কোনো মানে মুক্তজোড় আছে?
এখানে তো কোনো মুক্তজোর নাই। সো মুক্তজোর যদি না থাকে তার মানে সে কি তোমার ইলেকট্রনকে ঠেলে দিতে পারবে? ইলেকট্রনকে কিন্তু সে ঠেলে দিতে পারবে না। তার মানে এখানে কি কোনো মেসোমেরিক ফল দেখাবে? এখানে কিন্তু কোনো মেসোমেরিক ফল দেখাবে না। দেখো এখানে কিন্তু মুক্তজোর ছিল, এখানে মুক্তজোর ছিল, এখানে মুক্তজোর আছে, তার মানে সবাই কী করবে? বাক্সের দিকে ইলেকট্রন ঠেলে দিবে। বাট এখানে কি কোনো তোমার মুক্তজোর ইলেকট্রন আছে? এখানে কিন্তু কোনো মুক্তজোর ইলেকট্রন নাই। সো মুক্তজোর যেহেতু ইলেকট্রন নাই, তার মানে সে কি বাক্সের দিকে ইলেকট্রনকে ঠেলে দিতে পারবে? পারবে না। তার মানে এখানে কোনো ধনাত্মক মেসোমেরিক ফল দেখাবে না। তো এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। আরে তোমরা তো সবাই পারো। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে ফেনল বেনজিনের চেয়ে বেশি সক্রিয় কেন? মানে ফেনল হচ্ছে তোমার বেনজিনের চেয়ে বেশি সক্রিয় কেন? কারণ দেখো বেনজিনের মধ্যে, ফেনলের মধ্যে কি থাকে ভাইয়া বলো তো? ফেনলের মধ্যে দেখো যে আমার এখানে ফেনল, ফেনল মানে এখানে কি আছে? একটা OH আছে। আর OH মানে এখানে কি? অক্সিজেনের 2 জোড়া মুক্তজোর ইলেকট্রন আছে। তো মুক্তজোর ইলেকট্রন মানে কি? সে কি করবে? বাক্স দিকে ঠেলে দেবে। তার মানে তার কি থাকবে? মেসোমারিক ইফেক্ট থাকবে। এখন দেখো বাক্স যেটা আছে, মানে বেনজিন যেটা আছে, বেনজিন মানে কি ভাইয়া বলতো? বেনজিন মানে হচ্ছে তোমার এখানের মধ্যে একটা হাইড্রোজেন আছে। সো হাইড্রোজেনে কি এখানে কোনো মুক্তজোর আছে? মুক্তজোর নাই। তার মানে সে কি তোমার কোনো ইলেকট্রনকে এখানে দান করতে পারবে? মানে বাক্সের দিকে ঠেলে দিতে পারবে? বাক্সের দিকে ঠেলে দিতে পারবে না। সো যেহেতু বাক্সের দিকে ঠেলে দিতে পারবে না, তার মানে তার ধনাত্মক মেসোমারিক থাকবে না। সো যেখানে ধনাত্মক মেসোমারিক থাকবে সেটা কি হবে? সক্রিয় হবে। যেখানে ধনাত্মক মেসোমারিক থাকবে না সেটা তোমার মানে সক্রিয় হবে না। সো দেখো এখানে অপশন কোনটা আছে? দেখো যে আমার প্লাস মেসোমারিক, এটা হচ্ছে তোমার ইন্ডাকটিভ ইফেক্টের চেয়ে বেশি। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার এখানের মধ্যে ডি হবে। আনসার ডি হবে। আচ্ছা, তোমরা অনেকে বুঝছো না হয়তো, আমি বুঝে দেখো ইন্ডাকটিভ ইফেক্ট মানে কি দেখো। সো এই যে দেখো আমার মুক্তজোর ইলেকট্রনকে সে কি করছে? বাক্সের দিকে ঠেলে দিতেছে। আবার দেখো এখানে কি আছে? কার্বন আছে এবং কি আছে? দেখো কার্বন আছে, কার্বন আছে, আবার এখানে কি আছে ভাই বলতো? অক্সিজেন আছে। কার্বন আছে এবং অক্সিজেন আছে। সো কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার তড়িৎ মান বেশি? অক্সিজেনের বেশি। সো যার তড়িৎ মান বেশি সে কি করে? নিজের ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। সো বেনজিনের ক্ষেত্রে কি হয়? যে আমার ইলেকট্রন ধাক্কা দেওয়ার যে প্রবণতা সেটা থেকে অনেক বেশি, নিজের দিকে টানার চেয়ে আমার ধাক্কা দেওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। সো এখানে ধনাত্মক মেসোমারিক ইফেক্ট ইন্ডাকটিভ ইফেক্টের চেয়ে বেশি হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে আমাদের ডি হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আবার বলি দেখো, দেখো কার্বন আছে, অক্সিজেন আছে। সো কার্বন হচ্ছে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তার মানে অক্সিজেন কী করবে? নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে। আবার এখানে মুক্তজোর থাকায় সে কী করবে? বাক্সের দিকে ইলেকট্রন ঠেলে দিবে। সো যেটা নিজের দিকে ইলেকট্রন টেনে নেয় তখন সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা বলি ইন্ডাকটিভ ইফেক্ট বা মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। সো এইটার প্রবণতা আমার এটার প্রবণতার চেয়ে কম হবে। সো আমার মেসোমারিক ইফেক্টটা তোমার মাইনাস ইন্ডাকটিভ ইফেক্টের চেয়ে বেশি হবে। এই জন্য ফেনল বেনজিনের চেয়ে বেশি সক্রিয় হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানে আমাদের ডি হবে। ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই ছিল আমাদের একদম লাস্ট স্লাইড। তো আশা করি সবাই তোমার ক্লাসে মোটামুটি যারা মনোযোগ দিয়েছো সবাই বুঝতে পারছো। আর যারা মাঝপথে ক্লাস ছেড়ে পালাইছে বা ক্লাস কন্টিনিউ করে নাই তারা কিন্তু সেই মানে আগে যেমন পিছিয়ে ছিল এখনও কিন্তু সেই পিছিয়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আজকে সব কিছু আমি একটা নিউ পেজ দিই, আমি এখানে দা এন্ড দিয়ে দিই। ঠিক আছে। আমাদের একটা মানে মুসিবত, অনেক একটা বড় একটা মুসিবত আমাদের আজকে দূর হয়েছে। অনেক ভালো লাগতেছে কিন্তু। আচ্ছা, ওকে, তো আমি তোমাদের কিছু কথা বলি। তোমরা এখানে অনেকে আমাকে নক করছো যে ভাই আমি তো অর্গানিক কেমিস্ট্রি কিছুই পাই না। তোমরা অনেকে বলো যে ভাই আমি তো অর্গানিক কেমিস্ট্রি কিছু বুঝি না। আমি দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা কি করবা? তোমরা প্রথমে আমি যে ক্লাসটা করাইছি সেই ক্লাসটা তোমরা দেখবা। যেমনি হোক, তোমার যদি ক্লাসে কিছু না বোঝো তাও তুমি দেখতে থাকবা। ক্লাসে যদি তুমি কিছুই না বুঝছো তাও তুমি দেখতে থাকবা। কারণ তুমি মানে মানে এমনি নর্মালি কী করো? নর্মালি তুমি রিলস দেখো না, তো তুমি রিলস মনে করে তুমি ক্লাসটা দেখবা। তুমি বুঝো না বুঝো ক্লাসটা দেখবা একবার দেখলে মোটামুটি তুমি অনেক কিছু বুঝবা। তারপর তুমি যদি আবার যদি না বুঝো তারপর তুমি কী করবা? তুমি ক্লাসটা আবার দেখবা। তারপর ক্লাস শেষ করার পর তুমি কী করবা? আমি যে স্লাইডটা নিয়েছি না, স্লাইডটা আমি লিখছি, ওই যে স্লাইডটা আছে না, আচ্ছা আমি এটা অন্য কালার ইউজ করি, দাঁড়াও, আচ্ছা এটা ইউজ করি। ঠিক আছে। আমি যে স্লাইডটা ইউজ করছি ভাইয়া বলতো, ওই স্লাইডটা তুমি আবার নিজে করবা। এই স্লাইডটা তুমি নিজে সলভ করবা, নিজে সলভ করবা। আমি যতগুলো জিনিসগুলো লিখছি সবগুলো তুমি নিজে সলভ করবা। সো তুমি স্লাইড সলভ করতে দেখবা, মানে স্লাইড সলভ করতে গিয়ে দেখবা যে তুমি অনেক কিছু বুঝতেছো না। সো যদি তুমি অনেক কিছু না বোঝো তুমি কী করবা? ওই পার্টের ভিডিওটুকু আবার দেখে নিবা। তারপর তোমার কাজ হবে যে কোশ্চেন ব্যাংক যেটা আছে, কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করা। আমি আমার ক্লাসে মোটামুটি কোশ্চেন ব্যাংক থেকে যা কোশ্চেন লাগে মোটামুটি সব কিছু সলভ করে দিছি। তোমরা যারা কোশ্চেন ব্যাংকটা আজকে খুলে দেখবা মোটামুটি আমি সব কিছু কিন্তু পড়াই দিচ্ছি। তোমরা কিন্তু হুদাই মানে ফাওয়াল আপ করো যে ভাই কোশ্চেন ব্যাংকের কোশ্চেন সলভ করতে পারি না। আমি কিন্তু এখানে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমি কোশ্চেন ব্যাংক থেকে আনছি। সো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি।
সো তোমরা কোশ্চেন ব্যাংকটা নিজে নিজে সলভ করবা। তারপর কি করবা, তারপর হচ্ছে তুমি মেন বই যেটা আছে ওই মেন বইয়ের তুমি দাগানো লাইনগুলো পড়বা। তারপর তুমি কি করবা, তারপর তুমি অনুশীলনী যেটা আছে অনুশীলনীর এমসিকিউটা সলভ করবা। আর কারো যদি তোমার কাছে কোনো টাইম না থাকে, তুমি আপাতত ক্লাসটা ভালো করে করবা, স্লাইডটা ভালো করে দেখবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা। এই তিনটা মাস্ট করবা, বারবার করবা, তাহলে দেখবা অর্গানিকটা তোমার একদম পানি হয়ে যাবে। অর্গানিক যেটা আছে সেটা তোমার একদম পানি হয়ে যাবে, অর্গানিক ইজিক্যাল টু পানি হয়ে যাবে, ঠিক আছে। আর আমি ট্রাই করছি তোমাদেরকে সর্বোচ্চ ইজিভাবে সব কিছু কভার করে দেওয়ার। আচ্ছা, তো তোমরা আশা করি সবাই মোটামুটি সব কিছু বুঝছো। আমি একটু কমেন্ট মানে ওয়েবসাইটের বাচ্চাদের একটু কমেন্টটা পড়ি। আচ্ছা আচ্ছা, আজকে স্লাইডটা তাড়াতাড়ি দিয়ে না, আমি স্লাইড দিব না আজকে। আচ্ছা, ওকে, দাঁড়াও একটা মিনিট। ওকে, আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো তোমরা কি করবা, তোমরা আমি যা যা বলছি সেই জিনিসগুলো তোমরা করবা। যে প্রথমে ক্লাসটা খুব ভালো করে করবা। তুমি বুঝো না বুঝো ক্লাসটা তুমি অবশ্যই করবা। বুঝো না বুঝো ক্লাসটা অবশ্যই করবা, তাহলে দেখবা মোটামুটি একটু হলে তুমি আইডিয়া পাবা। তারপর যদি তুমি যখন আবার ক্লাস করবা তখন দেখবা তুমি মোটামুটি সব কিছু পারতেছো। আর আমি এটাই বলবো যে ক্লাসটা তুমি বারবার করো। ক্লাসের স্লাইডে আমি যা যা পড়েছি সব কিছু তুমি নিজে নিজে সলভ করা ট্রাই করো। যদি তুমি না বুঝো সেটা তুমি আবার আমার ক্লাস থেকে দেখে একটু ক্লিয়ার করে নাও। সো আমি ক্লাসে যা যা পড়েছি মোটামুটি এখান থেকে সব কিছু কমন পাবা। যে কোনো পরীক্ষা বলো, এইখান থেকে মোটামুটি সব কিছু কমন পাবা। কারণ আমি এমন কিছু নাই যেটা বাদ রাখছি আর কি, মানে বোঝানোর মতো বা কনসেপচুয়াল যত জিনিস আছে আমি মোটামুটি সব কিছু সলভ করে দিয়েছি। সো তোমরা অনেকে বলতে পারো যে ভাই ক্লাসগুলোর মধ্যে তো অনেক ডিউরেশন বেশি হয়ে গেছে, অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এগুলো কীভাবে করবো? দেখো, আমি কিন্তু চাইলে এটা 3-4 ক্লাসে শেষ করে দিতে পারতাম। সো আলটিমেট কী হইতো যে আমার অনেকগুলো টপিক পড়ানো হইতো না, তোমরা কিন্তু মোটামুটি অনেকগুলো কনসেপ্ট থেকে মানে অনেকগুলো কনসেপ্ট বুঝতে পারতা না। সো এই জন্য তোমাদের যেভাবে ভালো হয় আমি এইভাবে ক্লাসটা শেষ করছি আর কি। তো এই ছিল আমাদের কথাবার্তা। তো তোমরা আমাকে জানো যে তোমাদের যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করছো তারা মোটামুটি সব কিছু বুঝছো কিনা বা কেমন লাগতেছে। 6 নাম্বার ক্লাসটা বুঝো নাই? 6 নাম্বার ক্লাসটা তুমি আবার একটু করিও, ঠিক আছে? তুমি আবার একটু ক্লাসটা করিও, তাহলে মোটামুটি বুঝতে পারবা। একবার না বুঝো তুমি আবার দেখবা, আবার না বুঝো তুমি আরেকবার দেখবা, ঠিক আছে? ক্লাস কিন্তু দেখতে হবে। আর ক্লাস যখন করাবো তুমি ঠান্ডা মাথায়, আমি ক্লাসের স্লাইডে যা যা লিখবো আমার সাথে সাথে তুমি খাতায় লিখবে সেই জিনিসগুলো, তাহলে মোটামুটি বুঝতে পারবা। তো আমরা আজকে ক্লাসটা শেষ করে দিই, আস্তে আস্তে আমরা ক্লাসটা শেষ করে দিই, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, ঠিক আছে? ওকে ওকে।